বিভিন্ন অঞ্চলে স্যার ঝড় হচ্ছে, তো স্যার বাতাস টাতাস অনেকেই স্যার মেসেজ দিছে যে কারেন্ট নাই, আর হচ্ছে যে জয়েন করতে পারতেছে না। গতকাল রাত্রে থেকে কারেন্ট নেই, মোবাইলে চার্জ নাই স্যার। এখন মেসেজ তো তোমাকে দিলে হবে না, আমাকে তো জানাইতে হবে। আমি জি স্যার, আমি সেইভাবে বলছি যে স্যারকে মেল করতে, স্যার আপনার কারেন্ট আসলে ওরা মেল করবে স্যার। ঠিক আছে, তাহলে একটু জানাইতে বলিও, না হলে তো অ্যাটেন্ডেন্সের প্রবলেম। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। জি স্যার, শুরু করুন। বন্ধে কেউ কি দেখছিল নাকি যে আমরা মোটরের যে কন্ট্রোল মেকানিজম ছিল, স্পিড কন্ট্রোল মেকানিজম, ওগুলো শুরু করছিলাম। একদম শুরুর দিকে ছিলাম আমরা, ওইখান থেকে হচ্ছে আমাদের কাজ শেষ করছিলাম। একটু দেখলে হয়তো জিনিসগুলো মনে পড়বে, এত কঠিন কিছুই না। স্লাইড কি দেখা যাচ্ছে নাকি? জি স্যার, স্লাইড দেখা যায়। আমরা হচ্ছে ফার্স্ট কন্ট্রোল মেথডে আমরা লাস্ট ক্লাসে ছিলাম, যে আমাদের স্পিড কন্ট্রোলের তিনটা মেকানিজম আমরা শুরু করছিলাম। একটা ছিল ফ্লাক্স কন্ট্রোল মেথড, আর একটা ছিল আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, এরপর আমরা একটা দেখবো সেটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল মেথড। এর মধ্যে শুরুতে যে মেথড যেটা ছিল সেটা ছিল ফ্লাক্স কন্ট্রোল মেথড। ওই ফ্লাক্স কন্ট্রোল মেথড আমরা শেষ করছিলাম, যে মেথডের সাহায্যে আসলে আমরা আমাদের যে নর্মাল যে রেটেড স্পিড ছিল, ওই স্পিডের চাইতে যদি বেশি স্পিডে আমাদের মোটরকে ড্রাইভ করার দরকার পড়ে, তখন হচ্ছে আমরা এই ফ্লাক্স কন্ট্রোল মেথড বা ফিল্ড কারেন্ট কন্ট্রোল মেথড যেটাই বলি না কেন, ওটার সাহায্য আমরা নিব আর কি। এখন যেহেতু প্রতিটা মেথড আমরা ডিসকাস করতেছি, প্রতিটা মেথড মানে পার্শিয়াল অ্যাডভান্টেজও আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। আর ফ্লাক্স কন্ট্রোল মেথড যেটা আমরা বলতেছি, এই যে ইকুয়েশন যেটা আমি এখানে একটা ইকুয়েশন স্ক্রিনে লিখলাম, ক্যাপিটাল এন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ফ্লাক্স। অর্থাৎ সুতরাং ভাই বলতে গেলে ফ্লাক্স যদি বাড়ে তাহলে আমাদের স্পিড হচ্ছে বাস্তানুপাতিক, আর ফ্লাক্স যদি কমে তাহলে আমাদের স্পিডটা বাড়বে। এটা করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যে ফিল্ড সার্কিট যেটা ছিল, সেই ফিল্ড সার্কিটের মধ্যে আমরা কিছু রেজিস্ট্যান্স অ্যাড করেছিলাম। ওই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসলে বাড়িয়ে বা কমিয়ে আমরা আলটিমেটলি ফিল্ড সার্কিটে আমাদের যে কারেন্ট ফ্লো করতো সেই কারেন্টটাকে আমরা বাড়াতাম বা কমাতাম, এবং ওই কারেন্ট ফ্লোটা কন্ট্রোল করার মাধ্যমে আলটিমেটলি আমরা ফ্লাক্সটাকে কন্ট্রোল করতাম, এবং ওই ফ্লাক্সকে কন্ট্রোল করা আলটিমেটলি আমরা হচ্ছে Recording in এই যে progress. সার্কিটে আমাদের যে স্পিড যেটা ছিল, যে মোটরের যে স্পিডটা ছিল, সেই স্পিডটাকে আলটিমেটলি আমরা কন্ট্রোল করতাম। কিছু কি মনে পড়তেছে যারা কানেক্টেড আছো? কিছুই মনে পড়তেছে না, সবাই চুপ। কথা কাইটা কাইটা আসতেছে স্যার। বলতেছিলাম হচ্ছে লাস্ট ক্লাসে আমি যেটা বলছিলাম আমি একটু ওইটাই রিভিউ করতেছি। লাস্ট ক্লাসে আমরা যেটাতে ছিলাম সেটা ছিল ফ্লাক্স কন্ট্রোল মেথডে আমরা ছিলাম। এই ফ্লাক্স কন্ট্রোল মেথড যেখানে হচ্ছে আমাদের যে ফিল্ড সার্কিট যেটা ছিল, এই ফিল্ড সার্কিটের মধ্যে আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করছি, এটা হচ্ছে ভেরিয়েবল একটা রেজিস্ট্যান্স। তার রেজিস্ট্যান্সটা যদি বাড়াই বা কমাই, আলটিমেটলি হচ্ছে আমাদের এই ফিল্ড সার্কিটে কারেন্টের পরিমাণটা বাড়বে বা কমবে। আর কারেন্টের পরিমাণ যদি বাড়ে বা কমে তাহলে আমাদের ফ্লাক্সটা বাড়বে বা কমবে। আর ফ্লাক্সের সাথে যেহেতু আমাদের স্পিডের সম্পর্ক যেটা ছিল সেটা যেহেতু বাস্তবায়িক, সো ফ্লাক্স যদি আমাদের বাড়ে আলটিমেটলি হচ্ছে মোটরের স্পিড আমাদের কমবে, আর ফ্লাক্স যদি আমাদের কমে তাহলে মোটরের স্পিড আমাদের বাড়বে। এতটুকু কি বোঝা যাচ্ছে? জি স্যার। এটা ছিল আমাদের কন্ট্রোল মেথড। এই মেথডটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করেছিলাম সেটা একটা এক্সাম্পলের সাহায্যে আমরা আসলে ব্যাখ্যা করেছিলাম লাস্ট ক্লাসে। যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা এই সার্কিটটা ড্র করব, এবং সাথে সাথে এক্সাম্পলটার সাহায্য নিয়ে আমরা আসলে ব্যাখ্যা করব কিভাবে হচ্ছে ফ্লাক্সটা চেঞ্জ করলে আমাদের স্পিডটা আসলে ভেরি করে আর কি। এই কেউ একটু আনমিউট অবস্থা আছে, একটু মিউট করে দাও। এই যে অ্যাডভান্টেজ যেটা আছে সেটা ফ্লাক্স কন্ট্রোল মেথড হচ্ছে সবচেয়ে ইজি একটা মেথড। এই মেথডের সাহায্যে আসলে আমরা খুবই কম পরিমাণ পাওয়ার ওয়েস্ট করে আসলে আমরা হচ্ছে ফিল্ড টুইস্টারের সাহায্যে আমরা আমাদের ফ্লাক্সটা কন্ট্রোল করতে পারি। আর এই মেথডের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেহেতু এই মেথডটা হচ্ছে খুব কম পরিমাণ রেজিস্ট্যান্স আমরা ভেরি করলে আসলে আমরা ফ্লাক্সের অনেক লার্জ অ্যামাউন্ট অফ ভেরিয়েশন পাবো, আর ফ্লাক্সের ভেরিয়েশন পেলে আমরা হচ্ছে আমরা আমাদের স্পিডটা কন্ট্রোল করতে পারবো। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা একটু বেশি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই মেথডের সাহায্যে আমরা হচ্ছে শুধুমাত্র নরমাল স্পিড যেটা আমাদের থাকবে, আমাদের মোটরের একটা রেটেড স্পিড আছে। রেটেড স্পিড বলতে হচ্ছে আমরা সেই স্পিডকে বুঝি, আমাদের ধরো একটা মোটরের রেটিং হচ্ছে 220 ভোল্ট, 50 হার্টজ। আপনার 50 হার্টজ তো দিব না, আমরা যেহেতু ডিসি তে আছি 220 ভোল্ট দিচ্ছি। সাপোজ ফুল লোড কারেন্ট হচ্ছে 50 এম্পিয়ার, একটা 5 হর্স পাওয়ার একটা মোটর। সো মোটরের গায়ে আসলে যে সমস্ত রেটিং দেওয়া থাকবে সেই রেটেড সাপ্লাই যদি একটা মোটরকে আমরা দিয়ে থাকি, যেহেতু আমরা ডিসি মোটরে আছি, যদি আমরা এসি মোটরের কথা বলি তাহলে সেখানে ফ্রিকোয়েন্সি একটা ব্যাপার স্যাপার আসবে। যেহেতু আমরা ডিসি তে আছি এখানে আমাদের কোনো ফ্রিকোয়েন্সি নিয়ে আমাদের কথা বলবো না। আমরা যদি ডিসি সাপ্লাই, যে রেটেড ডিসি সাপ্লাইয়ের কথা আমাদের মোটরের গায়ে লেখা থাকবে, যেটা মোটরের নেম প্লেটের সাধারণত থাকে, ওই
সাপ্লাই যদি আমরা একটা মোটরকে দেই তাহলে ওই অবস্থায় দ্যাট ইজ আমাদের রেটেড ভোল্টেজ পাওয়ার এবং কারেন্ট দেওয়ার পর মোটর মূলত যে স্পিড নিয়ে চলা শুরু করবে সেই স্পিডটাকে আমরা বলতেছি আসলে বেস স্পিড। কথা বোঝা গেল? এই বেস স্পিডের চাইতে ধরো একটা অপটিমাম বেস স্পিড একটা মোটরের হচ্ছে 1000 আরপিএম। যদি এই বেস স্পিডের চাইতে বেশি স্পিড হচ্ছে আমাদের মোটরকে ড্রাইভ করতে হয়, শুধুমাত্র ওই ধরনের অ্যাপ্লিকেশনে হচ্ছে আমরা ফ্লাক্স কন্ট্রোল মেথড টেস্ট করতে পারি। কিন্তু বেস স্পিডের চাইতে যদি কম স্পিডে আমাদের মোটরকে ড্রাইভ করার দরকার পড়ে, সেক্ষেত্রে আসলে ফ্লাক্স কন্ট্রোল মেথডটা খুবই ফ্লেক্সিবল না। কথা বুঝতে পারছি? আমাদের যে রেটেড স্পিড যেটা আছে সেই রেটেড স্পিডে যাতে বেশি স্পিডে যদি মোটরকে ড্রাইভ করার দরকার পড়ে, সে সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমরা ফ্লাক্স কন্ট্রোল মেথড ইউজ করতে পারবো। কিন্তু বেস স্পিডের চাইতে যদি কম স্পিডে আমাদের মোটরকে ড্রাইভ করতে হয়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যদি ধরো আমাদের বেস স্পিড হচ্ছে 1000 আরপিএম, এই 1000 আরপিএম থেকে আমি চাচ্ছি কম স্পিডে মোটরকে ড্রাইভ করবো, তাহলে যেটা করতে হবে আমাদের ফ্লাক্সকে বাড়াইতে হবে। এখন এই ফ্লাক্স যদি আমি বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের যে ফিল্ড সার্কিট আছে সেই ফিল্ড সার্কিটে আলটিমেট আমাদের সাপ্লাই কারেন্ট বাড়াতে হবে। এখন ফিল্ড সার্কিটের যে কয়েল গুলো আছে সেগুলো হচ্ছে খুবই সফিস্টিকেটেড। যদি এক্সেসিভ পরিমাণ কারেন্ট আমি বাড়িয়ে দেই তাহলে আলটিমেটলি ফ্লাক্স কন্ট্রোল করতে গিয়ে, ফ্লাক্স বাড়াতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় ফিল্ড কয়েল গুলো পুড়ে যেতে পারে। তো ফিল্ড কয়েল যদি পুড়ে যায় আলটিমেটলি আমাদের কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আমাদের যে স্পিড রেগুলেশন যে পারপাস যেটা আছে সেটা করতে গিয়ে উল্টো আমরা হচ্ছে মোটরের ক্ষতি করে দিচ্ছি আর কি। সো যেটা করা হয় যে ফ্লাক্স কন্ট্রোল মেথডের সাহায্যে সাধারণত নর্মাল স্পিডের চাইতে হায়ার স্পিডে আমাদের মোটরকে অপারেট করানো হয়, কিন্তু নর্মাল স্পিডের চাইতে যদি কম স্পিডে আমরা মোটরকে যদি অপারেট করতে চাই তাহলে হচ্ছে এই ফ্লাক্স কন্ট্রোল মেথডটা আমরা ইউজ করতে পারি না। এটা হচ্ছে তার একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ। এছাড়া আরো ডিসঅ্যাডভান্টেজ আছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লাক্সের সাথে সম্পর্কটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ফ্লাক্স যদি আবার আমরা কমাই তাহলে হচ্ছে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ যেটা আছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা উইক হয়ে যাবে। তো আমাদের কমিউনিকেশন প্রবলেম হবে। আবার ধরো আমাদের যে শান্ট ফিল্ড যেটা আছে সেই শান্ট ফিল্ড যদি কোনো কারণে ওপেন সার্কিট হয়ে যায়, এখানে একটা লাস্ট একটা লাইন লেখা আছে দেখো, দ্য ফিল্ড অফ দ্য শান্ট মোটর ইন অপারেশন শুড নেভার বি ওপেন। অর্থাৎ আমাদের যে ফিল্ড সার্কিট যেটা আছে, আমরা যদি একটু তাকাই, ফিল্ড সার্কিট যেটা আছে এই ফিল্ড সার্কিট যদি কোনো কারণে ওপেন সার্কিট হয়ে যায়, কথা বুঝতে পারতেছি, ফিল্ড সার্কিট যদি কোনো কারণে যদি ওপেন সার্কিট হয়ে যায় তাহলে কি হবে একজন বলতে পারবা? আমাদের এই ফিল্ড সার্কিটটা ধরো সাপ্লাই থেকে আমি ওপেন করে দিলাম, মানে এখানে কানেকশনটা আমি ব্রেক করে দিলাম আর কি, তাহলে কি হবে? ফিল্ড কারেন্ট কি থাকবে নাকি থাকবে না? থাকবে না স্যার। হ্যাঁ, ফিল্ড কারেন্ট অবশ্যই জিরো। যদি আমি এই উইন্ডিংটা যদি ওপেন করে দিই তাহলে এই উইন্ডিং এর মধ্যে কোনো কারেন্ট কি প্রবাহিত হবে? হবে না। এখন ফিল্ড কারেন্ট যদি জিরো হয়, আমরা জানি ফ্লাক্সটা ডিপেন্ড করতেছে কার উপর? ফিল্ড কারেন্টের উপর। এখন কারেন্ট যদি জিরো হয় আলটিমেটলি ফ্লাক্স কত হবে? হ্যালো? ফ্লাক্স তো জিরো হয়ে যাবে স্যার। হ্যাঁ, ফ্লাক্সও জিরো হয়ে যাবে। এখন তুমি যদি এই কোশ্চেনের দিকে তাকাও, ফ্লাক্স যদি জিরো হয় তাহলে এই কোশ্চেনের অবস্থা কি হবে? সামথিং ডিভাইড বাই জিরো, ইনফিনিটি হয়ে যাবে স্যার। হ্যাঁ, তাহলে স্পিডটা কত হবে? স্পিড গেলে হাই, অনেক ডেঞ্জারাসলি অনেক বেশি স্পিড হয়ে যাবে। ধরো আমাদের নরমাল স্পিড ছিল 1000 আরপিএম, এট দ্য ইনস্ট্যান্ট আমি যদি ধরো এই ফিল্ড সার্কিটটা ওপেন করে দেই তাহলে কারেন্ট হয়ে যাচ্ছে জিরো, ফিল্ড কারেন্ট জিরো, আমার সাপ্লাই কারেন্ট তো সাস্টেন করবে, ঠিক আছে, আর্মেচার কারেন্ট ফ্লো করবে, কোনো সমস্যা নাই যেহেতু সে সাপ্লাইয়ের সাথে কানেক্টেড আছে। কিন্তু কোনো কারণে যদি এই ফিল্ড সার্কিটটা ওপেন হয়ে যায় ফ্লাক্স কন্ট্রোল মেথড করতে গিয়ে, তাহলে আমাদের ফিল্ড কারেন্ট জিরো হয়ে যাচ্ছে, ফিল্ড কারেন্ট জিরো হলে ফ্লাক্সও জিরো হয়ে যাবে। তো আলটিমেটলি আমাদের স্পিড হয়ে যাচ্ছে ড্রাস্টিক্যালি বা ডেঞ্জারাসলি হাই। সো আলটিমেটলি আমাদের মোটর অবশ্যই ড্যামেজ হয়ে যাবে, শেপ ভেঙে যাবে। সো এই অপারেশনটা করতে গেলে অর্থাৎ ফাস্ট কন্ট্রোল মেথড করতে গেলে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতেই যাতে আমাদের যে ফিল্ড কয়েল যেটা আছে সেটা যাতে সাপ্লাই থেকে ওপেন না হয়। কতটা বুঝতে পারছি? সো এই মেথডের এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ যে যে পার্সোনাল সবসময় এটাকে অপারেট করবে তাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যাতে ফিল্ড কারেন্ট কন্ট্রোল করতে গিয়ে কোনো অবস্থাতেই যাতে ফ্লাক্সটা তোমার জিরো না হয় আর কি। কতটা বুঝতে পারছি? সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এই মেথড থেকে যদি আমরা নতুন একটা মেথড দিকে যাই, সেই মেথডটা একটা সেকেন্ড একটা মেথড ছিল আমাদের, সেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল মেথড, যেটাকে আমরা বলতেছি আসলে আর্মেচার যে ভোল্টেজ আছে একটা আর্মেচার উইন্ডিং। আমরা যদি একটু এই সার্কিটের দিকে তাকাই, এটা ছিল আমাদের ফিল্ড সার্কিট, এখন হচ্ছে আমরা তাকে সাপ্লাই দিচ্ছি, এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ যেটা হচ্ছে আমাদের ডিসি সাপ্লাই থেকে আসবে। আমাদের যে সাপ্লাই ভোল্টেজ যেটা আছে সেটাকে চেঞ্জ করার হ্যালো, হাই। স্যার তুই
স্যার আপনার কোনো কথা শোনা যায় না। হ্যাঁ আলামিন। বল। Recording stopped. স্যার তো বের স্যার, হয়ে গেছে। মনে হয় নেট চলে গেছে স্যারের। Recording in progress. হ্যালো, আমাকে শোনা আছে? জি জি স্যার। স্যার। সরি, একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আর কি। আচ্ছা, আমরা শুরু করি। আমরা এখানে ছিলাম। আমাদের যে সাপ্লাই ভোল্টেজ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আর্মেচারের একটু আমরা সরাসরি দিব না। আমরা যেটা করছি সেটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজকে একটা ভেরিয়েবল কন্ট্রোলার মধ্যে দিয়ে পাস করাবো। এই ভেরিয়েবল ভোল্টেজ কন্ট্রোলার কাজে হচ্ছে সে যার একটুসে কানেক্টেড থাকবে তার একটুসে ভোল্টেজটাকে সে কন্ট্রোল করতে পারবে। এখন আমরা আর্মেচারের একটুসে যে ভোল্টেজটা দিব সেটাকে যদি আমরা টার্ম করে ভিএ, আমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ভিটি, যে টার্মিনাল ভোল্টেজটা সরাসরি আমাদের শান্ট উইন্ডিংয়ের একটুসে থাকবে। ফিল্ড সার্কিটে আমরা হাত দিচ্ছি না, আমরা যেটা ফ্লাক্স কন্ট্রোল করছি না, আমাদের ফিল্ড সার্কিটে ফ্লাক্সটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। আমরা এখন স্পিড কন্ট্রোল করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের আর্মেচারের একটু আমরা যে ভোল্টেজটা ডেলিভার করব সে ভোল্টেজ আমরা একটা ভোল্টেজ কন্ট্রোলারের সাহায্যে কন্ট্রোল করব। কথা বুঝতে পারছি? আবার আর্মেচার উইন্ডিং যখন মুভ করা শুরু করবে, আমরা জানি সে যখন ম্যাগনেটিক ফ্লাক্স গুলোকে কাট করবে তখন তার মধ্যে ইন্ডাকশন প্রিন্সিপাল অনুযায়ী অবশ্যই কিছু তোমার ইএমএফ ডেভেলপ হবে, যেটাকে মোটরের ভাষা আমরা বলেছিলাম কি ব্যাক ইএমএফ। ঠিক আছে না? এখন এই ব্যাক ইএমএফ যদি আমরা জানি, আমাদের সাপ্লাই ভোল্টেজ যেটা আছে আর্মেচারের একোসে ভোল্টেজ সেটা যদি ভিএ হয়, তাহলে আলটিমেটলি আর্মেচার সার্কিটে যে কারেন্টটা ফ্লো করবে আইএ, সেই আইএর ইকুয়েশনটা কিরকম হবে? এই আইএর ইকুয়েশনটা কে বলতে পারবা? আমাদের সাপ্লাই ভোল্টেজ যদি হয় ভিএ এবং ডেভেলপ ব্যাক ইএমএফ যদি হয় ইএ, আর্মেচার সার্কিটের রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে কারেন্টের মানটা কত হবে? এই আর্মেচার কারেন্টটা আমরা একটা ইকুয়েশন দিয়ে লিখতে পারি না, আই সমান ভিএ মাইনাস ইএ ডিভাইড বাই আর। জি স্যার। যেটা আমরা একটু আগে দেখছিলাম, আমাদের একটা ইকুয়েশন ছিল, এই দেখো, আর্মেচার কারেন্ট সমান আর্মেচার একটু ভোল্টেজ দিয়ে মাইনাস দা, এটা হচ্ছে ব্যাক ইএমএফ যেটাকে আমরা ইবি দ্বারা সচরাচর ডিনোট করে থাকি। যেহেতু আর্মেচারের একরসে এই ভোল্টেজটা ডেভেলপ হচ্ছে সেজন্য এটাকে আমরা ইএ দ্বারা ডিনোট করলাম, আর ডিভাইড বাই দ্য আর্মেচার রেজিস্ট্যান্স আর। ঠিক আছে না? এখন তুমি তো সাপ্লাই ভোল্টেজ থেকে একটা ফিক্সড পরিমাণ ভোল্টেজ দিচ্ছ, যেটাকে আমরা বলছি টার্মিনাল ভোল্টেজ ভিটি। এখন এই ভোল্টেজ কন্ট্রোলারের সাহায্যে তুমি যদি আর্মেচারের কাছে যে ভোল্টেজ আসবে সেটাকে যদি তুমি বাড়িয়ে দাও, যেটা ভি এর পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে আলটিমেটলি তোমার আর্মেচার কারেন্টটা পারবে না। যদি ভি এ বাড়ে আর্মেচার কারেন্ট পারবে তো। যদি তোমার এই উপরে যে লব যেটা আছে, জি স্যার। যদি ভি এ বাড়ে অবশ্যই আর্মেচার কারেন্ট বাড়বে। আবার আমরা জানি ইন্ডিউস টর্ক যেটা ছিল, অর্থাৎ মোটরের অভ্যন্তরে যে ফোর্সটা প্রডিউস হয়, যে ফোর্স নিয়ে আলটিমেটলি আমাদের আর্মেচার উইন্ডিং, দ্যাট ইজ আমাদের আর্মেচার কোরটা রোটেট করা শুরু করেছিল, সে টর্কটা আবার ডিপেন্ড করছে আমাদের যে ফ্লাক্স আছে সেই ফ্লাক্সের উপর এবং আর্মেচার কারেন্টের উপর। সো আলটিমেটলি ভিএ যদি বাড়ে আর্মেচার কারেন্ট বাড়বে, আর্মেচার কারেন্ট বাড়লে অবশ্যই আমাদের ইন্ডিউস টর্ক বাড়বে। আর ইন্ডিউস টর্ক যদি আমাদের বাড়ে, ধরো আমাদের মোটরটা চলছিল 1000 আরপিএম রোটেশনাল স্পিড নিয়ে, সেই অবস্থায় সে একটা লোডকে ড্রাইভ করতেছে, সে লোডকে ড্রাইভ করতে গেলে তার একটা লোড টর্ক দরকার। কিন্তু এট দ্য মোমেন্ট যখন হচ্ছে তোমার আর্মেচার কারেন্ট বেড়ে গেল, আমাদের ইন্ডিউস টর্ক বেড়ে গেল, আর ইন্ডিউস টর্ক বাড়ার জন্য আলটিমেটলি তার স্পিডটাও একটু বাড়বে। ধরো সে 1000 আরপিএম থেকে সে এখন 1200, অর্থাৎ 1000 আরপিএম থেকে সে 1200 আরপিএম নিয়ে সে চলা শুরু করলো। এখন মোটরটা তোমার ধরো প্রতি মিনিটে আমার রোটেশন দিচ্ছিল 1000 বার, এখন নতুন করে সে প্রতি
Recording stopped. এমনি আবহাওয়া খারাপ, ক্লাসটা পরে নিলে হয় না? হ্যাঁ এদিকে স্যার নিজেই বারবার বের হয়ে যাইতেছে। অর্ধেকে চলে গেছে। একটু বলিস, এমনি আবহাওয়া খারাপ, কারেন্ট যাবে যে কোনো মুহূর্তে। বৃষ্টি হইতেছে কোথায় রে কোথায়? Recording in progress. হ্যালো, জি স্যার শোনা যায় এখন। বারবার কেন ডিসকানেক্ট হচ্ছে আমি নিজে বুঝতে পারতেছি না। স্যার এদিকে মারাত্মক ঝড় হচ্ছে স্যার, যে কোনো সময় কারেন্ট চলে যাবে স্যার। কারেন্ট তো চলে যাবে, ঠিক আছে, আমি তো আসলে ওয়াইফাই দিয়ে ক্লাস করতেছিলাম, কিন্তু বুঝলাম না আসলে এমন মানে তোমার বারবার স্যার আমাদের এইদিকেও ঝড় হচ্ছে। স্যার অ্যাটেন্ডেন্সটা যদি একটু দিয়ে দিতেন আজকে। অ্যাটেন্ডেন্স দিয়ে কি বলবো, আসলে তো হচ্ছে ক্লাস তো করতে হবে, অ্যাটেন্ডেন্স তো মেইন না, অ্যাটেন্ডেন্স তো পাবাই, অ্যাটেন্ডেন্সের আশায় ক্লাস করে দিল আপনার, অ্যাটেন্ডেন্স তো দিয়ে দেবে, তাহলে সমস্যা নাই। আচ্ছা কোথায় ছিলাম? একটু খেয়াল করো, যেহেতু আমাদের প্রাকৃতিক ব্যবস্থা খারাপ, আমরা একটু সময় মনোযোগী হয়, তাহলে আমাদের বেশিক্ষণ লাগবে না। যেটাতে ছিলাম আমরা আর্মেচার ভোল্টেজটা বাড়াচ্ছি, আমাদের আর্মেচার কারেন্ট বাড়তেছে, আর্মেচার কারেন্ট বাড়ার সাথে হচ্ছে আমাদের ইন্ডিয়াস স্টক বাড়তেছে, আর ইন্ডিয়াস স্টক বাড়ার সাথে আমাদের স্পিড বাড়লো। আবার স্পিড বাড়লে আমরা বললাম যত বেশি স্পিডে একটা মোটর ঘুরবে সে তত বেশি পরিমাণ ফ্লাক্স কাট করবে, অর্থাৎ ফ্লাক্সের যে রেট অফ চেঞ্জ সেটা হবে সবচেয়ে বেশি। আর ফ্লাক্স যদি সে বেশি কাট করে আলটিমেটলি হচ্ছে তার মধ্যে যে ইএমএফ ইন্ডিউস হতো, যেটাকে আমরা নাম দিয়েছিলাম ব্যাক ইএমএফ, সে ব্যাক ইএমএফ পরিমাণটাও বাড়বে। যদি ব্যাক ইমেল বাড়ে তাহলে আগের ইকুয়েশনে যদি আমরা ফেরত যাই, যদি সাথে সাথে আমাদের এই এর পরিমাণটাও বাড়ে, তো আবার আর্মেচার কারেন্টটা কমবে না। প্রথমে আমাদের ভোল্টেজটা বৃদ্ধি পেয়েছিল, আমাদের আর্মেচার যে ভোল্টেজ ছিল সেটা বেড়েছিল, সেটা বাড়ার দরুন আমাদের আর্মেচার কারেন্টটা কিছুটা বেড়েছে। আবার আমরা একটু পরে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের স্পিড বাড়ার দরুন আমরা আমাদের যে রোটর কন্ডাক্টর গুলো আছে সেগুলো যত বেশি পরিমাণ ফ্লাক্স আমার কাট করছে, সো আলটিমেটলি আমাদের এই যে জেনারেটেড ইয়ার যেটা আছে সেই ইয়ের পরিমাণটাও বাড়বে। সো ইয়ের পরিমাণ যদি আমাদের বাড়তে থাকে তাহলে আলটিমেটলি আমাদের যে আর্মেচার কারেন্ট যেটা আছে সেটা আবার কমা শুরু করবে। একবার আর্মেচার কারেন্ট আমার বাড়ছে, আবার আর্মেচার কারেন্ট আমার বাড়ার দরুন আর্মেচার কারেন্ট কমতেছে। সো আর্মেচার কারেন্ট যদি আমার কমা শুরু করে, আমরা জানি এই আর্মেচার কারেন্টের সাথে আমাদের যে টর্কের একটা ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ আছে। তো যতটুকু পরিমাণ আমার টর্ক বাড়ছে ঠিক পরবর্তীতে আবার ওই পরিমাণে টর্ক আমার কমা শুরু করবে। এখন টর্কটা আসলে আমাদের কতটুকু কমবে, টর্ক যদি কমে আলটিমেটলি আমাদের লোডকে ড্রাইভ করার জন্য যতটুকু পরিমাণ টর্ক দরকার ঠিক ততটুকু পরিমাণ টর্ক যখন সে পাবে, সো আলটিমেটলি টর্ক আর কমবে না। সো লোড টর্ক এবং ইনডিউস টর্ক যখন সমান হয়ে যাবে সেই অবস্থাটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম পজিশন। কিন্তু শুরুতে আমাদের আর্মেচার কারেন্ট বাড়ার দরুন আমাদের টর্ক একটু করে বৃদ্ধি পেয়ে আমাদের স্পিড যতটুকু বেড়েছিল, যেহেতু আমাদের মেশিনটা কন্টিনিউয়াসলি রোটেশনে আছে, সো ইনার্শিয়ার দরুন যদি স্পিড একবার বাড়ে, সো আলটিমেটলি সে ওই হায়ার স্পিডটা নিয়েই সেই লোডটাকে ড্রাইভ করতে থাকবে। আপনাকে বোঝা গেছে? এই সামারাইজে যেটা আছে, সামারাটি যদি আমরা একটু দেখি তাহলে আমরা জিনিসটা একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে শুরুতে আমরা আমাদের আর্মেচার রিঅ্যাক্টরসের ভোল্টেজটা বাড়ালাম, বাড়ার ধরুন হচ্ছে ইকুয়েশন থেকে আমরা দেখতেছি আমাদের আর্মেচার কারেন্ট বাড়ছে। আর্মেচার কারেন্ট যদি বাড়ে প্রপোর্শনাল আমাদের টর্ক বাড়বে। টর্কটা শুরুতে আমাদের লোড টর্কের সমান ছিল, আমাদের স্পিড ছিল ফিক্সড, কিন্তু এই ইনডিউস টর্ক বাড়ার দরুন সে কিছুটা ফোর্স পাবে, ফোর্স পাওয়ার দরুন আমাদের স্পিড বাড়বে। আর স্পিড যদি বাড়ে সে যত দ্রুত সে ঘুরবে সে তত বেশি পরিমাণ ফ্লাক্স কাট করবে, আর যত বেশি পরিমাণ ফ্লাক্স সে কাট করবে তার মধ্যে ইনডিউসড ইএমএফ এর পরিমাণ তত বাড়বে। আবার ইনডিউসড ইএমএফ এর পরিমাণ যদি বাড়ে, আমরা যদি আবার আগের ইকুয়েশনে ফেরত যাই, আমাদের ইনডিউসড ইএমএফ এর মান যদি বাড়ে তাহলে আলটিমেটলি আবার এই কারেন্টটা কমবে, আবার এই কারেন্ট যদি কমে আমাদের ইনডিউসড টর্কটা কমবে। কিন্তু ইনডিউসড টর্ক কতটুকু পরিমাণ কমবে, যতক্ষণ না পর্যন্ত ইনডিউসড টর্কটা আবার এই লোড টর্কের সমান হচ্ছে। যখন আবার ইনডিউসড টর্ক বা আমার লোড টর্কের সমান হয়ে গেল, তখনই হচ্ছে সেই ইনার্শিয়ার দরুন আগে তার স্পিড যতটুকু বেড়েছে, এই 3 নাম্বার পয়েন্টে আমাদের স্পিড যতটুকু বেড়েছিল ওই ইনক্রিজ স্পিডটা নিয়ে সে পরবর্তীতে এই লোডটাকে ড্রাইভ করতে থাকবে।
কিছুটাকে বোঝাতে পারছি? কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো এর মধ্যে। সবাই চুপ, আগে ঝড়ের সাথে হারাই গেছে সবাই। ওই স্যার স্পিড কি ফাস্টের সাথে মানে ব্যস্তানুপাতিক? স্পিড কি ফ্লাক্সের সাথে ব্যস্তানুপাতিক? হ্যাঁ অবশ্যই, সেটা তো আমরা ফ্লাক্স কন্ট্রোল মেথডে দেখছিলাম যে স্পিডের সাথে আমাদের যে রিলেশন যেটা ছিল এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। যদি ফ্লাক্স যদি আমাদের কমে যায় আলটিমেটলি স্পিডটা বাড়বে, আর যদি ফ্লাক্স যদি বেড়ে যায় আমাদের স্পিডটা আলটিমেটলি কমা শুরু করবে আর কি। এটা হচ্ছে আমাদের ব্যাক ইএমএফ এর একটা ইকুয়েশন ছিল, ওই ব্যাক ইএমএফ ইকুয়েশন থেকে আমরা আসলে এই জিনিসটা নিয়ে আসছি আর কি। আর আজকে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের যে আর্মেচার অ্যাক্রসের ভোল্টেজ, আর্মেচার অ্যাক্রসের ভোল্টেজটা যদি আমরা বাড়াই তাহলে আমাদের স্পিড বাড়বে, কিন্তু হচ্ছে আমাদের আগের মেথডে যেটা ছিল সরাসরি যে ব্যস্তানুপাতিক একটা রিলেশনশিপ আমরা ফ্লাক্সের সাথে এবং স্পিডের সাথে পেয়েছিলাম, এখানে কিন্তু আমরা সরাসরি ভোল্টেজের সাথে তোমার দ্যাট ইজ আর্মেচার ভোল্টেজ আমি বলতেছি বারবার, এখানে দুই ধরনের ভোল্টেজ আছে, একটা হচ্ছে তোমার আর্মেচারের একটা সাপ্লাই ভোল্টেজ ভিএ, আর একটা হচ্ছে আর্মেচারের নিজস্ব ভোল্টেজ, যেটা ছিল আমাদের জেনারেটরের ক্ষেত্রে ইজি ছিল আর কি। অর্থাৎ আর্মেচার উইন্ডিং যখন রোটেট করা শুরু করবে সে তোমার ম্যাগনেটিক ফিল্ডের কিছু ফ্লাক্স লাইনকে কাট করবে না, কাট করলে অবশ্যই তার মধ্যে তো ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপল অনুযায়ী কিছু ইএমএফ প্রডিউস হবে। তো এই জায়গায় দুই ধরনের ভোল্টেজ, একটা হচ্ছে তোমার সাপ্লাই ভোল্টেজ আর একটা হচ্ছে তোমার মোটরের অভ্যন্তরে জেনারেটেড ভোল্টেজ, যে ভোল্টেজটা আলটিমেটলি সবসময় তোমার এই সাপ্লাই ভোল্টেজটাকে অপোজ করবে আর কি। সো আমি বলতেছি যদি আমরা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড অনুযায়ী আর্মেচারের কাছে যে ভোল্টেজটা আমি ডেলিভার করলাম সেটাকে যদি আমি বাড়াতে পারি আলটিমেটলি আমি স্পিডটা বাড়াতে পারবো, কিন্তু সরাসরি প্রপোর্শনাল রিলেশনশিপ নিয়ে আমি বাড়াতে পারবো না, কারণ আলটিমেটলি ভোল্টেজ বাড়িয়ে আমি যেটা বৃদ্ধি করছি সেটা হচ্ছে আমাদের আর্মেচার কারেন্ট। কারণ আর্মেচার কারেন্টটা যদি আমরা বাড়াই তাহলে ফোর্সের ল অনুযায়ী আমাদের এই ইনডিউস টর্কটা বাড়বে। এই ইকুয়েশনটা আমরা একটা ক্লাসে শুরুতে একটা ক্লাসে আমরা দেখছিলাম যে আমাদের ইনডিউস টর্কের সাথে মোটামুটি ফ্লাক্স এবং আর্মেচার কারেন্টের একটা সরাসরি প্রপোর্শনাল রিলেশনশিপ আছে। সো কোনো কারণে যদি আমাদের আর্মেচার কারেন্ট আমি যদি একটু বাড়াতে পারি আমাদের ইনডিউস টর্কটা বাড়বে। আমার ইনডিউস টর্কের কাজ হচ্ছে তোমার মোটরের শ্যাফটের সাথে যে লোড কানেক্টেড আছে সেই লোডটাকে ড্রাইভ করা। সো যতক্ষণ পর্যন্ত তুমি লোডকে ড্রাইভ করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার ইনডিউস টর্ক এবং লোড টর্ক ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে, একটা নির্দিষ্ট স্পিড নিয়ে তুমি মোটরকে চালাবা। কিন্তু কোনো কারণে যদি তোমার ইনডিউস টর্ক বেড়ে যায়, লোড টর্কের চেয়ে যদি বেড়ে যায় তাহলে মোটর স্পিড আপ করবে, তোমার লোড সহ মোটর স্পিড আপ করবে। কিন্তু স্পিড আপ করার দরুন যখনই তোমার মোটর যত স্পিডে ঘুরবে সে তত বেশি পরিমাণ ফ্লাক্স কাট করবে। সো ফ্লাক্স যদি আবার বেশি কাট করা শুরু করে তোমার এই জেনারেটেড ইএমএফটা বেড়ে যাবে না? কথাটা বুঝতে পারছি? তো জেনারেটেড ইএমএফ যদি বেড়ে যায় সো আলটিমেটলি ইকুয়েশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই জেনারেটেড ইএমএফ যদি বেড়ে যায় উপরের ইকুয়েশনের যে ভ্যালু যেটা থাকবে সেই ভ্যালুটা যদি আবার কমতে শুরু করবে, একবার আমরা ভ্যালুটা বাড়াইছি এখন আবার কমাচ্ছি, সো আলটিমেটলি আর্মেচার কারেন্ট যদি আবার কমে যায় তাহলে প্রপোর্শনাল রিলেশনশিপ অনুযায়ী আমাদের ইনডিউস টর্কটা কমে যাবে। আবার ইনডিউস টর্ক যদি কমে যায় ইনডিউস টর্কটা কমতে কমতে যখন লোড টর্কের সমান হবে তখন হচ্ছে সে ওই শুরুর দিকে যে স্পিডটা সে বৃদ্ধি করেছিল ওই ইনক্রিজ স্পিড নিয়ে সে আবার ওই লোডটাকে ড্রাইভ করতে থাকবে। কথাটা বোঝা গেছে? কোনো কোয়েশ্চেন? এগুলা থেকে কিরকম প্রশ্ন আসবে? কিরকম প্রশ্ন আসবে এটা তো খুবই সিম্পল, যে ভোল্টেজ কন্ট্রোল মেথডটা ডেসক্রাইব করবো আর কি। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো লিখবা, পারা যাবে না? না কিছুই বুঝো নাই? সেটা এখন যে স্লাইডটাই করা সেইটা স্লাইড আবার বুঝাই দিই। কোন সাইডটা? এখন যে পেজটা ওপেন হয়ে আছে স্যার, এটা বুঝাইতাম। এই সাইডের কথা তো এতক্ষণ বলছি ভাই, যে আমরা শুরুতে যেটা করবো সেটা হচ্ছে আমাদের আর্মেচার একটা যে ভোল্টেজ যেটা ছিল ভিএ, এই ভোল্টেজটা আমরা বাড়াবো। সেটা কিভাবে বৃদ্ধি করবো? আমাদের টার্মিনাল ভোল্টেজটা হচ্ছে ফিক্সড, এটা বৃদ্ধি করার জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল ভোল্টেজ কন্ট্রোলার ইউজ করছি। এই ভেরিয়েবল ভোল্টেজ কন্ট্রোলার ইন্টারনাল সার্কিটারি বলতে গেলে অনেক কথাবার্তা বলতে হয়। এখানে তোমার রেজিস্টার থাকতে পারে, রেজিস্টারের সাথে আমরা একটা কন্ট্রোলার ইউজ করতে পারি, একটা রেগুলেটরের মতো একটা ডিভাইস, এখানে আমাদের ডায়োড থাকতে পারে বা ইলেকট্রনিক কম্পোনেন্ট। মোট কথা এটার কাজ হচ্ছে তোমার এই সাপ্লাই ভোল্টেজ যেটা আছে এই সাপ্লাই ভোল্টেজ থেকে তুমি ভোল্টেজ চাইলে বাড়াইতেও পারবা কমাইতেও পারবা, কারণ সাপ্লাইতে তোমার হাত দেওয়ার কোনো সুযোগ নাই, সাপ্লাই ফিক্সড। এখন এই সাপ্লাই ভোল্টেজটা যদি আমি বাড়াই, যে আমাদের একটা ইকুয়েশন ছিল যে সাপ্লাই ভোল্টেজ সমান হচ্ছে তোমার ব্যাক ইএমএফ প্লাস হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ, এরকম একটা ইকুয়েশন আমাদের ছিল। ওই ইকুয়েশন থেকে আমরা যেটা করলাম আমরা রিয়ারেঞ্জ করে জাস্ট আর্মেচার কারেন্টের একটা ইকুয়েশন আমরা লিখছি, যেটা হচ্ছে আমাদের এই সাপ্লাই ভোল্টেজ মাইনাস আর্মেচারের অভ্যন্তরে যে জেনারেটেড ইএমএফ ইজি, যেটাকে আমরা ইয়ে দ্বারা ডিনোট করেছি, সেটা ডিভাইড বাই দ্য আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাই, আই সমান ভিএ মাইনাস ইএ ডিভাইড বাই আর এ। এখন এই ইকুয়েশনের যেটা সহজ কথায় আমরা যদি ভোল্টেজ কন্ট্রোলারের সাহায্যে যদি ভি এর মানটা যদি আমরা বাড়াই, ঠিক আছে না, তাহলে আর্মেচার কারেন্ট তো বাড়বে। এতটুকু বুঝছো? ভিএ বাড়ালে যায় বাড়বে, এটা বুঝছো? এটা তো এখানে কোনো প্রবলেম আছে নাই? না স্যার। হ্যাঁ, এবার 2 নম্বর পয়েন্টে আমরা আসি।
আমরা একদম শুরুর ক্লাসে যেটা দেখছিলাম, আমরা কোন একটা কন্ডাক্টরকে যদি হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডে রাখি তাহলে সেটা একটা ফোর্স ফিল করবে, ঠিক আছে না? ফোর্স এফ সমান কত ছিল? কারেন্টের সাথে একটা রিলেশন ছিল না, এফ সমান কত ছিল? বিআইএল সামথিং এরকম একটা ছিল না? আবার আমরা ফোর্সের সাথে বিআইএল সাইন থিটা। হ্যাঁ 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 ঠিক আছে। আমরা যদি ম্যাগনিটিউডটা বলি, আমি যদি ভেক্টরে যাচ্ছি না, ম্যাগনিটিউড যদি বলি এফ সমান কত? বিআইএল। এতটুকু পর্যন্ত আমরা জানি, যেখানে ভি হচ্ছে আমার কত? ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে না? এখন এই ফ্লাক্স ডেনসিটিকে আমি রিপ্লেস করছি জাস্ট ফ্লাক্স দিয়ে। ফ্লাক্স ডেনসিটি বি কে তুমি যদি 5/a করো, জাস্ট ফ্লাক্স আমি নিয়ে আসলাম, কারণ আমার ডেনসিটি নিয়ে তো কাজ নাই, আমার হচ্ছে সরাসরি ফ্লাক্সের সাথে কাজ। আবার আমরা যেহেতু তোমার রোটেশনে আছি, সো আমরা লিনিয়ার ফোর্স নিয়ে আমাদের কাজ নাই, সো আমাদের কিসে যাইতে হবে? রোটেটিং ফোর্স, যেটাকে আমরা টর্ক হিসেবে জানি। বুঝতে পারছো? টর্ক সমান কত? আর ক্রস এফ। মনে করতেছে? এই কথা বলো যে কোয়েশ্চেন করছে। হ্যাঁ, আর ক্রস এফ। এখন তুমি এখানে এফ এর মান বসাও, এফ এর মান বসালে তুমি ইকুয়েশনটা পাবা না? বাকি কনস্ট্যান্টকে আমি কে দ্বারা রিপ্লেস করছি আর কি। যেহেতু আমাদের টর্কের অত বড় ইকুয়েশন নিয়ে আমাদের এখানে কাজ নাই, আমাদের জাস্ট টর্কটা কি জিনিস সেটা বুঝলে চলবে। সো তুমি ইকুয়েশন থেকে যদি কেটা সরাই দাও, যেটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি আমাদের ইনডিউস টর্ক যেটা হচ্ছে, ইনডিউস টর্কটা আসলে কোথায় হচ্ছে? সেটা হচ্ছে আমাদের আর্মেচার উইন্ডিং যেগুলো আছে, সেই আর্মেচার উইন্ডিং এ হচ্ছে। সো ইনডিউস টর্কের সাথে তোমার এই ফ্লাক্স এবং কারেন্টের একটা রিলেশন তুমি বের করতে পারবে না, যেটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো আর্মেচার কারেন্ট যদি বাড়ে, তুমি যদি বাই সাম মিনস আর্মেচার কারেন্ট যদি তুমি বাড়াতে পারো, তুমি ইনডিউস টর্কটা বাড়াতে পারবে না। কথা বুঝছো? জি স্যার, পারা যাবে। হ্যাঁ, ইনডিউস টর্ক যদি বাড়ে, এই কাজগুলো আমরা কখন করতেছি? এই কাজগুলো হচ্ছে আমাদের একটা মোটর অলরেডি রানিং কন্ডিশনে আছে। ধরো আমাদের একটা মোটর 100 আরপিএম নিয়ে রান করছে, ওই অবস্থায় হচ্ছে তুমি এই কাজগুলো করছো। তোমার টার্গেট হচ্ছে তুমি 100 আরপিএম থেকে 150 আরপিএম এ যাবা, ঠিক আছে? এখন এই 100 আরপিএম অবস্থায় তুমি মোটরের সাথে একটা লোডও কানেক্ট করছো। সো ওই লোডকে ড্রাইভ করার জন্য আবার একটা টর্ক লাগবে, যেটা হচ্ছে আমাদের লোড টর্ক। লোড টর্ক একটা আলাদা জিনিস, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ইনডিউস টর্ক যেটা ছিল, সেই ইনডিউস টর্কটা ছিল মোটরের অভ্যন্তরে। এখন মোটরের বাইরে আবার যখন টর্ক আসবে, তখন আবার ওইখানে দুই ধরনের টর্ক আছে। একটা হচ্ছে তোমার শাফট টর্ক, যেটা হচ্ছে শ্যাফট বলতে হচ্ছে মোটরের যে তোমার যে বাইরে থেকে যে আর্ম যেটা থাকবে, যেটা ঘুরবে, ওটা ঘুরানোর জন্য আমাদের একটা টর্ক দরকার, যেটাকে আমরা বলতে শ্যাফট টর্ক। এবং ওই শ্যাফটের সাথে যদি আমি একটা লোড লাগাই দিই, সেই লোডটাকে ড্রাইভ করার জন্য আমাদের একটা টর্ক লাগবে, যেটাকে আমরা বলছি লোড টর্ক। এখন তুমি যখন লোডকে একটা নির্দিষ্ট স্পিডে যখন তুমি ড্রাইভ করছো, ধরো 100 আরপিএম ড্রাইভ করছো, তখন তোমার ইনডিউস টর্কটা হচ্ছে তোমার ওই লোড টর্ককে সাপ্লাই দেওয়ার জন্য যতটুকু টর্ক দরকার তার সমান হবে। কারণ তোমার যদি এই ইনডিউস টর্কটা, অর্থাৎ যে টর্কটা তুমি মোটরের অভ্যন্তরে প্রডিউস করছো, সেটা যদি লোড টর্কের যদি কমই হয়, তাহলে তোমার মোটর কি আদৌ রোটেট করবে? আমার কোয়েশ্চেনটা বুঝছো? তোমার মোটরের অভ্যন্তরে যে টর্কটা তুমি ডেভেলপ করেছো ইনডিউস টর্ক, সেটা যদি তোমার লোডকে ড্রাইভ করার জন্য যতটুকু টর্ক দরকার তার সাথে যদি কম হতো, ধরো টাও ইনডিউস লেস দেন টাও লোড, তাহলে তো কি তোমার মোটরটা রোটেট করবে? না করবে স্যার। না করবে স্যার। না, অবশ্যই করবে না। তো তোমার ইনডিউস টর্কটা অবশ্যই লোড টর্কের সমান হতে পারবে, অথবা তার চাইতে বেশি হতে পারবে। এতটুকু তো বিশ্বাস করো, ঠিক আছে না? তো জি স্যার। এখন তুমি যদি আর্মেচার কারেন্ট বৃদ্ধি করো, তাহলে তোমার অবশ্যই টাও ইনডিউস বাড়বে। এই টাও ইনডিউসটা হচ্ছে তোমার লোড টর্কের চাইতে যদি বেশি হয়ে যায়, ধরো লোডকে ড্রাইভ করার জন্য যতটুকু টর্ক দরকার তার চাইতে যদি বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই তোমার মোটরটা স্পিড আপ করবে না, মোটর স্পিড বেড়ে যাবে। ফিজিক্যালি যদি একটু চিন্তা করো, যদি টর্ক যদি বাড়ে, ইন্টারনাল ফোর্স যদি বেড়ে যায়, তাহলে মোটরের স্পিডটা বেড়ে যাবে। এখন মোটরের স্পিড বাড়ছে, ঠিক আছে, খুবই ভালো। এখন আবার আমরা জানি মোটরের অভ্যন্তরে কিছু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, যেগুলোকে আমরা বলছি আর্মেচার কন্ডাক্টর। আর ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল আমাদের যেটা বলেছিল, যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অথবা যাই হোক কোনো কন্ডাক্টর যদি হয়, সেটা যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি সে রোটেট করে, এবং সে যদি কোনো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যদি এনকাউন্টার করে, তাহলে তার মধ্যে অবশ্যই কিছু ইএমএফ প্রডিউস হবে না। কথাটা বুঝতে পারছি? জি স্যার, হবে। হ্যাঁ, এখন আগে তোমার ধরো মোটর ঘুরতেছিল 100 আরপিএম নিয়ে, অর্থাৎ প্রতি মিনিটে তোমার কন্ডাক্টর গুলো, ধরো একটা কন্ডাক্টর 100 বার ফ্লাক্স কাট করতেছে, ঠিক আছে? তাহলে তুমি যে এমএফ পেতা ইএ, এখন তোমার স্পিড বাড়া ধরুন, ধরো তোমার স্পিড হয়ে গেল 150 আরপিএম, অর্থাৎ একটা কন্ডাক্টর সাপোজ তোমার ফ্লাক্স গুলোকে কাট করতেছে প্রতি মিনিটে 150 বার। প্রথমে তুমি ফ্লাক্স কাট করছো 100 বার, এখন ফ্লাক্স করতেছো কতবার? 150 বার। সো আলটিমেটলি তুমি যদি বেশি পরিমাণ ফ্লাক্স কাট করতে পারো, তুমি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বেশি পাবা। এবং রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স তুমি যদি বেশি পাও, তাহলে তোমার ওই কন্ডাক্টর গুলোতে যে জেনারেটেড ইএমএফ যেটা থাকবে, সেই জেনারেটেড ইএমএফ পরিমাণ কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। অবশ্যই বাড়বে। এখন তুমি যদি প্রথম লাইনে ফেরত আসো, এই 1 নাম্বার ইকুয়েশন যদি ফেরত আসো, এই ই এর মান যদি বাড়ে, তুমি সাপোজ ভি এ বাড়াইছো, যে যতটুকু বাড়াইছো ততটুকু তুমি ফিক্স করে দিছো, আর বাড়াচ্ছ না,
বাড়ানোর পরে তুমি স্পিডটা বৃদ্ধি করেছো, স্পিড বৃদ্ধি করার পরে তুমি আবার দেখতে পাচ্ছ তোমার ইয়েটা বেড়ে গেল। এখন এই ইকুয়েশনে যদি এর পরিমাণটা যদি এখন বাড়তে থাকে তাহলে আয় কি বাড়বে না কমবে? কমবে স্যার। অবশ্যই কমবে। এখন তুমি আবার 2 নাম্বার লাইনে ফেরত আসো, যদি তোমার আয় যদি কমে ইন্ডিয়া স্টকটা অবশ্যই কমে যাবে। এখন ইন্ডিয়া স্টকটা কমতে কমতে আসলে কতটুকু কমবে? শুরুতে একটু বাড়াইছো, এখন হচ্ছে তুমি কমাচ্ছ, কমতে কমতে আসলে কতটুকু কমবে যতক্ষণ না পর্যন্ত তুমি লোড টর্কের সমান করতে পারতেছো। কারণ লোড টর্কের চাইতে যদি কম করে দাও তাহলে তো মোটর টেস্ট হয়ে যাবে, তাই না? তো যখনই তোমার ইন্ডিয়া স্টকটা লোড টর্কের সমান হবে তখন হচ্ছে এই কারেন্টটা আর কমবে না, তখন হচ্ছে তোমার ওই হায়ার স্পিড, যে স্পিডটা সে তোমার এই 3 নাম্বার পয়েন্টে যতটুকু পরিমাণ স্পিড সে বৃদ্ধি করেছিল ডিউ টু দ্য ইনক্রিমেন্ট অফ দ্য আর্মেচার ভোল্টেজ, ওই ইনক্রিজ স্পিড নিয়ে সে আলটিমেটলি তোমার ওই লোডটাকে ড্রাইভ করা শুরু করবে। তোমরা বুঝতে পারছি? জি স্যার। এখন কি কিছু বুঝছো নাকি এখনো কনফিউশন আছে? বলো। তো পরীক্ষায় যদি আসে হোয়াট ইউ মিন বাই দ্য আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, যদি ডেসক্রাইব করতে বলা হয় পারবা না? পারা যাবে তো? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে পড়তে হবে। যদি আরেকটু ডিপ যদি পড়তে চাও তাহলে আমাদের যে ইকুয়েশন রেফারেন্স বই গুলো যেটা দিয়ে ছিল, ডেসক্রাইব হ্যাঁ। করলেই তো হবে। বুঝি নাই? ইকুয়েশন গুলো দিয়ে স্যার তখন বর্ণনা হ্যাঁ করতে হবে। অবশ্যই অবশ্যই, ইকুয়েশন শুধু ইকুয়েশন লিখে দিলে হবে না, একটু মানে বুঝাই বলতে হবে আর কি জিনিসগুলো। ধরো আমি এখানে যে সিম্বল দিয়ে দেখাইছি, তোমরা অবশ্যই সিম্বল গুলো কেউ লিখবা না, এগুলো লিখলে কিন্তু আমি মার্কস আরো রিডিউস করবো। তোমরা হচ্ছে সার্কিটটা দিবা, সাথে এই যে কথাবার্তা যেগুলো আছে, আমি মুখে যে সমস্ত কথাবার্তা বলছি এগুলো হচ্ছে বইতেও আছে, এখানে একটু সাইডে আছে। তোমরা একটু বইটা খেয়াল করবা, এই যে 4th এডিশনের যে বইটা স্টিভেন যে চ্যাপম্যানের বইটা আমি দিয়ে দিয়েছি, বইটা একটু খেয়াল করবা। আর সার্কিটটাও তো অবশ্যই লাগবে, আমাদের সার্কিট দিতে হবে, প্লাস হচ্ছে এই পয়েন্ট গুলো দিতে পারো, সামারি আকারে পয়েন্ট গুলো দিতে পারো, এবং এই পয়েন্টের যে লাইন গুলো আছে এগুলো একটু ডিসক্রাইব করবো আর কি, তাইলেই এনাফ। অনেক বড় রচনা লিখতে হবে এরকম কিছু না, জাস্ট হচ্ছে একটু মানে আসলে কোন জিনিসটা কি ইন্ডিকেট করতেছে ওটা একটু ক্লিয়ার করতে হবে। বুঝতে পারছি? এনি কনফিউশন? আচ্ছা, কনফিউশন না, যদি না স্যার। থাকে তাহলে আমরা কন্টিনিউ করি, আমাদের অনেক কিছু কভার করতে হবে যেহেতু সময় কম। আচ্ছা, আমি এই জিনিসটা একটু বলতেছি না আর, ফিগার 9.14 এটা হচ্ছে তেমন কিছুই না, আমরা হচ্ছে জাস্ট আর্মেচার ভোল্টেজটা যদি বাড়াইতে থাকি, ধরো আমাদের শুরুতে ভোল্টেজ ছিল 10 ভোল্ট, যদি আমরা 20 ভোল্টে যাই তাহলে আলটিমেটলি আমাদের স্পিডটা বাড়বে আর কি। জিনিসটা এখানে জাস্ট কার্ভে দেখানো হয়েছে, এই কার্ভে একটু এঁকে দিলেই চলবে, ব্যাখ্যা করার দরকার নাই। জাস্ট ব্যাখ্যা করতে হবে আসলে কিভাবে কি হচ্ছে, এটা ব্যাখ্যা করার পর জাস্ট এই কার্ভে একটু ড্র করে দিলাম, এটাই জানো। আচ্ছা, এরপর লাস্ট ইম্পর্টেন্ট একটা মেথড আমাদের আছে, লাস্ট মেথড। এই মেথডটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, কারণ এই মেথডটা আসলে যতটুকু না ইফেক্টিভ তার সেটা হচ্ছে ইনএফিশিয়েন্সি তার বেশি। তো এই মেথডটা আসলে আমরা তেমন ইউজ করি না, তারপরে যেটা আমাদের থিওরিতে আছে আমরা একটু বলে দিই। সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একবার কন্ট্রোল করেছিলাম শুরুতে হচ্ছে এই শান্ট রেজিস্ট্যান্স যেটা ছিল, এখানে একটা ভেরিয়েবল রেজিস্টর ইউজ করে আমরা ফার্স্ট কন্ট্রোল করেছিলাম। এরপরে ইমিডিয়েট আগে আমরা যে মেথডটা দেখেছিলাম ভোল্টেজ কন্ট্রোল মেথড, সেখানে হচ্ছে আমরা আমাদের যে আর্মেচার সার্কিট ছিল সেখানে সাপ্লাই ভোল্টেজকে কন্ট্রোল করেছিলাম বাই মিনস অফ এন এক্সটার্নাল ভেরিয়েবল ভোল্টেজ কন্ট্রোলার সার্কিট। এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে একদম সিম্পল একটা ডিভাইস, অর্থাৎ আর্মেচার সার্কিটের সাথে জাস্ট একটা কন্ট্রোলার রেজিস্টর, যেটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্টর, জাস্ট লাইক এ পটেনশিওমিটার, সেটা আমরা সিরিজে কানেক্ট করে দিলাম। এখন আমরা একটু আগে দেখছি সেটা হচ্ছে আর্মেচার অ্যাক্রসে এই পটেনশিয়াল ডিফারেন্স যেটা আছে, এই ভোল্টেজ যেটা আছে, এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, এটা যদি আমরা বাড়াইতে পারি বা কমাইতে পারি, আলটিমেটলি আমরা স্পিডটা বাড়াতে পারি বা কমাতে পারি। সো এখানে যেটা করা হচ্ছে, এই মেথডটাই অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স যেটা আছে সেটা সিরিজে আমরা কিছু রেজিস্ট্যান্স যদি অ্যাড করে দিই, তো সিরিজে আমরা একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিলাম স্মল আর। এখন এই স্মল আর এর পরিমাণ যদি আমরা বাড়াই, আমাদের এই আর এর মান তো ফিক্সড, ঠিক আছে না? যখন তুমি একটা মেশিন ডিজাইন করে ফেলছো, আর্মেচার সার্কিটের যে রেজিস্ট্যান্স স্মল আর যেটা আছে ক্যাপিটাল আর, রেজিস্ট্যান্সটা তোমার ফিক্সড, কিন্তু তুমি যেটা করতে পারো এই কন্ট্রোলার রেজিস্টর যেটা তোমার হাতে আছে সেটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, তার ভ্যালুটা তুমি বৃদ্ধি করতে পারো অথবা কমাতে পারো বা বাড়াতে পারো। রেজিস্ট্যান্স যদি আমরা বাড়াই, যেহেতু ফিক্সড রেজিস্ট্যান্সের মান আমাদের, তাহলে ভোল্টেজ ড্রপ কি তোমার এই আর্মেচার রেজিস্টরের একটু বেশি হবে নাকি হচ্ছে কন্ট্রোলার রেজিস্টরের একটু বেশি হবে? আমার কোয়েশ্চেনটা বুঝছো? সাপ্লাই ভোল্টেজ ফিক্সড, তোমার স্মল আর এর মানও ফিক্সড, তুমি যদি কন্ট্রোলার রেজিস্টরের মান যদি বৃদ্ধি করো তাহলে ভোল্টেজ ড্রপ কি তোমার এই আর্মেচার রেজিস্টরের একটু বেশি হবে নাকি কন্ট্রোলার রেজিস্টরের একটু বেশি হবে? কন্ট্রোলার রেজিস্টার অ্যাক্রস স্যার বেশি হবে। হ্যাঁ অবশ্যই, তোমার কন্ট্রোলার রেজিস্টরের একটু তোমার ভোল্টেজ ড্রপটা বেশি হবে। সো আলটিমেটলি আর্মেচার সার্কিটে একটু তোমার ভোল্টেজটা যাবে কম। সো আর্মেচার সার্কিটে একটু যদি ভোল্টেজ কম যায়, আলটিমেটলি তোমার স্পিডটা তোমার কমে যাবে আর কি। এটা একদম সহজ হিসাব যে আমাদের কন্ট্রোলার রেজিস্টর অ্যাক্রসের ভ্যালু যদি আমরা বাড়াই, আলটিমেটলি সাপ্লাই ভোল্টেজের একটা মেজরিটি পোর্শন এই কন্ট্রোলার রেজিস্টর ড্র করবে,
যার ফলশ্রুতিতে যেহেতু আমরা জানি একটা রেজিস্টারের অ্যাক্রস এর ভোল্টেজ ড্রপ হওয়া মানে হচ্ছে কি হিট আকারে সে কিছু পাওয়ার তোমার ওয়েস্ট করবে। সো আলটিমেটলি সাপ্লাই পাওয়ারের একটা মেজর পোর্শন সে আসলে হিট আকারে ডিসিপেট করে দিয়ে ওয়েস্ট করে দেবে। সো বাকি একটা পোর্শন হচ্ছে তোমার সাপ্লাই করতে তোমার এই আর্মেচারের অ্যাক্রসে যাবে এবং স্পিডটা আসলে কমতে থাকবে আর কি। সো এই ধরনের মেথড যদি হচ্ছে তোমার থিওরিটিক্যালি আসলে বলা হচ্ছে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি করা হয় না, কারণ প্র্যাকটিক্যালি করতে গেলে দেখা যাচ্ছে রেজিস্টারের অ্যাক্রসে তোমার বেশি পরিমাণ পাওয়ার লস হওয়ার দরুন এটা অনেকটা হিট আপ হয় এবং মেশিনটা আসলে অনেকটা হিট আপ হয়ে যায় আর কি। যার দরুন এই ধরনের মেথড আসলে কম ইউজ করা হয়। সবচেয়ে বেশি যে মেথড দুটো ইউজ করা হবে সেটা হচ্ছে এখানে ডিসঅ্যাডভান্টেজ গুলো বলা আছে। আর্মেচার কন্ট্রোল মেথড বা রেজিস্ট্রেটেড কন্ট্রোল মেথডের যে ডিসঅ্যাডভান্টেজ সেটা একটু তোমরা দেখে নিও, এটা আমি আর ব্যাখ্যা করতেছি না। সো প্র্যাকটিক্যালি আমরা আসলে যে দুইটা মেথড সবচেয়ে বেশি ইউজ করব সেটা হচ্ছে একদম শুরুর ক্লাসে আমরা যে মেথডটা বলেছিলাম, একটা হচ্ছে ফিল্ড কারেন্ট কন্ট্রোল মেথড বা ফিল্ড রেজিস্ট্যান্স মেথড বা যেটাকে আমরা বলে থাকি ফ্লাক্স কন্ট্রোল মেথড। যে মেথডের সাহায্যে আমরা বলে থাকি স্পিডটা হচ্ছে ফ্লাক্সের সাথে ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হবে। যদি আমরা ফ্লাক্সটা বাড়াই স্পিড কমে যাবে এবং ফ্লাক্স যদি কমাই তাহলে আমাদের স্পিডটা আসলে বেড়ে যাবে। কিন্তু এই মেথডটা ইউজ করে আসলে স্পেসিফিক্যালি আমরা আমাদের যে বেস স্পিড যেটা থাকবে, বেস স্পিড কাকে বলে সেটা আমি একটু এখানে লিখেছি, যেটা হচ্ছে আমাদের রেটেড যে টার্মিনাল ভোল্টেজ, অর্থাৎ যতটুকু পরিমাণ ভোল্টেজ আমরা একটা মোটরকে দেওয়ার কথা ততটুকু পরিমাণ ভোল্টেজ দিব, ততটুকু পরিমাণ পাওয়ার দিব এবং ঠিক ওই পরিমাণ ফিল্ড কারেন্ট যখন আমরা দিব তখন একটা মোটরে আমরা যে স্পিডটা পাবো সেটাকে আমরা বলছি বেস স্পিড। এই বেস স্পিডের চাইতে বেশি স্পিড যখন আমার দরকার তখন হচ্ছে আমরা ফ্লাক্স কন্ট্রোল মেথড ইউজ করব। কিন্তু বেস স্পিডের চাইতে যদি কম স্পিড দরকার পড়ে সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ফ্লাক্স কন্ট্রোল মেথডটা ইউজ করতে যাই তো সেক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই ডিসঅ্যাডভান্টেজটা আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে ফ্লাক্স ফাই যদি আমি অনেক কমাই তাহলে দেখা যাচ্ছে ফ্লাক্স কমাইতে গেলে ফ্লাক্স ফাই যদি আমি বাড়াই, ঠিক আছে না, স্পিড স্লোয়ার দেন দ্য বেস স্পিড, যেহেতু ক্যাপিটাল এর সিম্পাসে প্রপোর্শনাল ফ্লাক্স ফাই, আমি যদি ফাই যদি বাড়াই তাহলে আমাদের কারেন্ট বাড়াইতে হবে, ফিল্ড কারেন্ট বাড়াইতে হবে। কারণ ফিল্ড কারেন্ট যদি আমি এক্সেসিভলি বাড়াই সো আলটিমেটলি ফিল্ড কয়েল গুলো আসলে পুড়ে যেতে পারে আর কি। সো জিনিসটা আসলে সেফ না। সো আলটিমেটলি আমরা ফ্লাক্স কমিয়ে বেস স্পিডে বেশি স্পিডে ড্রাইভ করার জন্য আমরা ফ্লাক্স কন্ট্রোল মেথড ইউজ করব। আর যদি আমাদের অন্য একটা মেথডের দিকে যেতে হয় যেটা ছিল আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, যেখানে আমরা দেখেছিলাম যে আমাদের ভোল্টেজটা যদি আমরা বাড়াই তাহলে আমাদের স্পিডটা আলটিমেটলি বাড়বে। কিন্তু এই মেথডের সাহায্যে আসলে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের যে নরমাল স্পিড যেটা থাকবে সেই নরমাল স্পিডের চাইতে কম স্পিডে আমাদের মোটরকে ড্রাইভ করার দরকার হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা আসলে এই ভোল্টেজ কন্ট্রোল মেথডটা ইউজ করতে পারি। কারণ কি? কারণ হচ্ছে ধরো আমাদের যে সার্কিট যেটা ছিল এই সার্কিটে হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ ধরো 200 ভোল্ট ডিসি ভোল্ট, এটা হচ্ছে তোমার রেটেড ভোল্টেজ। এখন এই আর্মেচারটা তুমি এমন ভাবে ডিজাইন করছো যাতে করে হচ্ছে তোমার এই রেটেড ভোল্টেজ যেটা আছে এই রেটেড ভোল্টেজটাকে সে সাস্টেন করতে পারবে। এখন তুমি যদি ভোল্টেজ কন্ট্রোলারের সাহায্যে 200 ভোল্টের জায়গায় যদি 250 ভোল্ট দাও তাহলে এক্সেসিভ পরিমাণ ভোল্টেজ গেলে আর্মেচার সার্কিটের জন্য সেটা অবশ্যই ক্ষতিকর, কারণ উইন্ডিং গুলো রেজিস্ট্যান্স যেহেতু খুবই কম। সো আমি যদি 200 ভোল্ট ডিসির চাইতে যদি এখানে যদি 300 ভোল্ট ডিসি যদি সাপ্লাই দিই বাই মিনস অফ এ ভেরিয়েবল কন্ট্রোলার, সো আলটিমেটলি যেহেতু আর্মেচার সার্কিটের রেজিস্ট্যান্স কম থাকে বেশি পরিমাণ ডিসি ভোল্টেজ গেলে আলটিমেটলি এই উইন্ডিং গুলো ড্যামেজ হতে পারে। সো যেটা করা হয় এই ভেরিয়েবল ভোল্টেজ কন্ট্রোলার সাহায্যে আলটিমেটলি তোমার এই টার্মিনাল ভোল্টেজ চাইতে কম ভোল্টেজে আসলে এই আর্মেচারটাকে ড্রাইভ করা হয়, অর্থাৎ এই ভি এর মানটা আলটিমেটলি সবসময় এই টার্মিনাল ভোল্টেজ সাথে কম ভ্যালুতে এই ভেরিয়েবল ভোল্টেজ কন্ট্রোলার সাথে অ্যাডজাস্ট করা হয়। কথাটা বুঝতে পারছি? যদি কম ভ্যালুতে আমি যদি এখানে ড্রাইভ করি তাহলে যেটা হবে যদি ভিএ কমে যায় আলটিমেটলি আমাদের স্পিডটা কমে যাবে। সো আসলে আলটিমেটলি আমরা ভোল্টেজ কন্ট্রোল মেথডটা ইউজ করে বেস স্পিডের চাইতে কম স্পিডে আসলে আমাদের এই ডিসি মোটরকে আমরা ড্রাইভ করব। কারণ বেস স্পিডের চাইতে বেশি স্পিডে যদি আমরা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডের সাহায্যে ডিসি মোটরকে ড্রাইভ করতে চাই তাহলে আমাদের এক্সেসিভ পরিমাণ ভোল্টেজ বাড়াইতে হবে। আর এক্সেসিভ পরিমাণ ভোল্টেজ যদি সরাসরি যদি এটা ডিসি ভোল্টেজ সরাসরি যদি আমাদের আর্মেচার উইন্ডিং এর ক্রসে আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের আর্মেচার সার্কিটের ক্ষতি হতে পারে। তো এই দুইটা টেকনিক যদি আমরা ইন্টারচেঞ্জেবল ইউজ করে থাকি, একটা হচ্ছে আমাদের ফ্লাক্স কন্ট্রোল মেথড আর ভোল্টেজ কন্ট্রোল মেথড, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড। একটা মেথডের সাহায্যে আমরা হচ্ছে নরমাল স্পিড থেকে বেশি স্পিড পাবো, অন্য মেথডের সাহায্যে হচ্ছে আমরা নরমাল স্পিড থেকে কম স্পিড আমরা পাবো। সো এই দুইটা মেথড হচ্ছে আমরা ইন্টারচেঞ্জেবল ইউজ করার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ থেকে তোমার কম স্পিড এবং বেশি স্পিডে আমরা ডিসি মোটরকে ড্রাইভ করতে পারবো। কতটা বোঝা গেছে? আমার এটা বোঝা গেছে কিনা বলো? কোনো কোয়েশ্চেন ট্রাই করতে পারো। কি কোয়েশ্চেন নাই? কি স্যার? কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা প্রসিড করি। একটা ম্যাথ চলে আসছে, এটা তো আমি দেখতে পাচ্ছি না, এটা এক্সাম্পল কত লিখছে একটু পড়ো তো একজন।
30.19 হ্যাঁ 30.19 এখানে যেটা বলছে সেটা হচ্ছে তোমার আমি রেটিং গুলো করতে পারতেছি না, যেহেতু আমার এখানে একটা বার চলে আসছে, একটু সরাইতে হবে। এখন চলে যাচ্ছে। একটা 500 ভোল্ট ডিসি একটা শান্ট মোটর, যে মোটর হচ্ছে তোমার আর্মেচার এবং ফিল্ড উইন্ডিং এর রেজিস্ট্যান্স গুলো বলা আছে। একটা শান্ট মোটর যদি হয় তাহলে মোটরটা হচ্ছে অনেকটা এরকম একটা শান্ট মোটর আর সিরিজ মোটর তো বুঝো তাই না? যদি সিরিজ মোটর হতো তাহলে কনফিগারেশনটা কিরকম হতো? এটা তো শান্ট মোটর তো ঠিক আছে, কারণ হচ্ছে আর্মেচার সার্কিটের সাথে তোমার ফিল্ড উইন্ডিংটা প্যারালালে আছে। যদি সিরিজ মোটর হয় তাহলে কানেকশনটা কিরকম হবে? সিরিজে সিরিজে থাকবে স্যার আর্মেচারে। হ্যাঁ হ্যাঁ, আর্মেচার সার্কিটটা তোমার কোথায় থাকবে? সরি, ফিল্ড সার্কিটটা থাকবে সিরিজে থাকবে, সেটুকু পর্যন্ত আমরা জানি। সো এই ধরনের একটা প্যারাল মোটরকে বলা হচ্ছে তোমার তার যে ফিল্ড রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হচ্ছে 500 ওহম, এবং যে আর্মেচার সার্কিটের রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 1.2 ওহম। সেটা নো লোড অবস্থায় যখন রান করবে তখন সেটা কারেন্ট ড্র করবে হচ্ছে 4 এম্পিয়ার এবং তার স্পিড হচ্ছে 1000 আরপিএম। যেটা আমাদের ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে সে যখন ফুললি লোডেড, যখন সে ফুললি লোডেড অবস্থায় থাকবে তখন তার স্পিডটা আসলে কত হবে, এবং যখন সে ফুললি লোডেড অবস্থায় আছে আমরা যারা লোড বাড়লে আমাদের টর্ক বাড়াইতে হয়, সো আলটিমেটলি কারেন্টটা বাড়াইতে হয়। সো বলা হচ্ছে যখন সে ফুললি লোডেড অবস্থায় থাকবে তার কারেন্ট হচ্ছে 26 এম্পিয়ার। এটা একটা ধাপ। এর পরবর্তী যে দুইটা ক্যালকুলেশন আমাদের করতে বলা হলো সেটা হচ্ছে এস্টিমেট দ্য স্পিড এট দিস লোড, অর্থাৎ ফুল লোড অবস্থা আমরা আবার স্পিডটা ক্যালকুলেশন করব। সবগুলো হচ্ছে আমাদের স্পিড ক্যালকুলেশনের কাজ। যখন হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু 2.3 ওহম, অর্থাৎ আর্মেচার সার্কিটে আমরা হচ্ছে 2.3 ওহমের একটা রেজিস্ট্যান্স যোগ করে দিব, তখন স্পিড কত হবে। আবার দ্বিতীয় কেসে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে শান্ট ফিল্ডের যে ফ্লাক্স, শুরুতে যে ফ্লাক্স ছিল সেই ফ্লাক্সকে যদি আমি 15% রিডিউস করি তাহলে আমাদের স্পিডটা কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছে। কোশ্চেনটাকে বোঝা গেছে কিছু? কিছুই বোঝা নাই। তো আমরা যদি সলভ করি তাহলে কিভাবে করতে পারি? যেহেতু আমাদের সাপ্লাই ভোল্টেজটা বলা আছে, আমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 500 ভোল্ট ডিসি। সো এই ধরনের ম্যাথ আসলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আগে এই মোটরের সার্কিটটা একটু ড্র করে নিবা, সার্কিট ড্র করে সলভ করা শুরু হবে, সহজ হবে। আমরা যদি ফার্স্ট কেসের দিকে তাকাই যেখানে বলা হচ্ছে নো লোড কন্ডিশন, আমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 500 ভোল্ট ডিসি, এই অবস্থায় নো লোড কারেন্ট সে কত ড্র করে সেটাও বলা আছে, সেটা হচ্ছে 4 এম্পিয়ার। এখন এই 4 এম্পিয়ার কারেন্ট আমাদের জানা আছে, আমাদের সাপ্লাই ভোল্টেজ জানা আছে, যেটা আমাদের জানা নাই সেটা হচ্ছে এই শান্ট ফিল্ড কারেন্টটা কত হবে এবং এই আর্মেচার কারেন্টটা কত হবে, ঠিক আছে না? কিন্তু আমাদের এই শান্ট রেজিস্ট্যান্সের মানটা বলা আছে, এই রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 500 ওহম। আর আমরা জানি এই শান্ট রেজিস্ট্যান্সটা যেহেতু হচ্ছে এই সাপ্লাইয়ের সাথে প্যারালাল অবস্থায় আছে, সো এই শান্ট কারেন্টের ভ্যালুটা আমরা বের করতে পারবো না? জি স্যার 1 অ্যাম্পিয়ার। 1 এম্পিয়ার। যে আমরা যদি এই ভোল্টেজকে যদি আমরা রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি তাহলে আমরা 1 এম্পিয়ার কারেন্ট পেয়ে যাব। এখন এই জায়গায় যেহেতু আমাদের একটা নোড আছে, আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি আমাদের ইনকামিং কারেন্ট হচ্ছে কত? 4 এম্পিয়ার, আর দুইটা আউটগোয়িং কারেন্ট, একটা হচ্ছে আমাদের শান্ট কারেন্ট 1 এম্পিয়ার, তাহলে সেকেন্ড আউটগোয়িং কারেন্টটা কত হবে? 3 এম্পিয়ার। 3 এম্পিয়ার। যদি আমরা 4 থেকে 1 বাদ দিই তাহলে 3 এম্পিয়ার। এই জায়গায় একটু কারেকশন আছে, এটা হচ্ছে 1 হবে, আমি একটু কারেকশন করে দিব, সমস্যা নাই। এখন তুমি এই A1 ভ্যালুটা জানো, দ্যাট ইজ আর্মেচার মধ্যে তোমার কত কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে 3 এম্পিয়ার তুমি জানো। আবার আর্মেচার সার্কিটের যে রেজিস্ট্যান্স সেটাও দেওয়া আছে 1.2 ওহম। তাহলে তুমি সাপ্লাই ভোল্টেজ জানো 500 ভোল্ট ডিসি, তুমি আর্মেচার সার্কিটের রেজিস্ট্যান্সের মান জানো 1.2 ওহম, এবং তার মধ্যে কত কারেন্ট ফ্লো করলো সেটা হচ্ছে 3 এম্পিয়ার। সো এই ভ্যালুগুলো যদি জানা থাকে তাহলে তুমি ব্যাক ইএমএফ বের করতে পারবে না? ব্যাক ইএমএফ কত হবে? আমরা জানি সাপ্লাই ভোল্টেজ সমান ব্যাক ইএমএফ প্লাস হচ্ছে আর্মেচার ড্রপ। সো আর্মেচার ড্রপটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো 1.2 ইনটু 3 মাইনাস 500 ডিসি, অর্থাৎ 500 ভোল্ট ডিসি থেকে যদি আমরা 3 ইনটু 1.2 বাদ দিই তাহলে আমরা কত পাবো? ব্যাক ইএমএফটা পাবো, যেটা এখানে করা হয়েছে। এখন ব্যাক ইএমএফ আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস যখন হচ্ছে আমাদের নো লোড অবস্থায়। এই নো লোড অবস্থায় আমাদের স্পিডটাও জানা আছে, সেটা হচ্ছে কত? 1000 আরপিএম। কিন্তু আমাদের যেটা জানা নাই সেটা হচ্ছে ফুল লোড অবস্থায় আমাদের স্পিডটা কত হবে। এখন বলা হচ্ছে ফুল লোড অবস্থায় সে কারেন্ট ড্র করে হচ্ছে 26 এম্পিয়ার। এখন আমরা ফুল লোড অবস্থায় তাহলে আমাদের সার্কিটের দিকে যদি একটু তাকাই, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস যখন আমরা ফুল লোড অবস্থায় আছি। আমাদের এখন নতুন কারেন্ট হচ্ছে কত? 26 এম্পিয়ার, দিস ইজ দ্য সাপ্লাই কারেন্ট। শান্ট ফিল্ডের যেহেতু তোমার রেজিস্ট্যান্স ফিক্সড, সাপ্লাই ভোল্টেজ ফিক্সড, তো সব সময় সে একই কারেন্ট ড্র করবে, যেটা হচ্ছে 1 এম্পিয়ার। সো এই জায়গায় যদি আবার আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা সেকেন্ড কেসে আমাদের কতটুকু কারেন্ট আমাদের আর্মেচারের মধ্যে ফ্লো হবে সেটা আমরা পাবো না, সেটা হচ্ছে 26 মাইনাস 1 25। তোমার রেজিস্ট্যান্সের ভ্যালু জানা আছে সেটা হচ্ছে 1.2। সো 25 ইনটু 1.2 যদি তুমি করো এবং সেই প্রোডাক্টটা থেকে তুমি যদি সাপ্লাই ভোল্টেজ বাদ দাও, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ থেকে যদি এই ভোল্টেজ ড্রপটা বাদ দাও, আলটিমেটলি তুমি সেকেন্ড কেসে যে ব্যাক ইএমএফ যেটা আছে সেটাও পাবা, সেটা হচ্ছে 470 ভোল্ট। এখন তোমার দুইটা ব্যাক ইএমএফ জানা আছে, কিন্তু
তো তোমার যে জিনিসটা জানা নাই সেটা হচ্ছে তোমার সেকেন্ড কেস আলটিমেট স্পিডটা কত হবে। সো স্পিড বের করার জন্য আমরা জানি ভ্যাকিউম এর সাথে আমাদের স্পিডের একটা রিলেশনশিপ ছিল, এই ধরনের কিছু ইকুয়েশন আমরা দেখছিলাম। ইবি আমরা যদি ইকুয়েশনে যদি তোমার সবগুলো প্যারামিটার যদি ফিক্স করে দেই, পি বাই এ, ফাইজ, সেট, এগুলো যদি আমরা ফিক্স করে দেই তাহলে আমরা মোটামুটি বলতে পারি ভ্যাকিউম একটা হচ্ছে স্পিডের সাথে প্রপোর্শনাল। সো দুইটা ইকুয়েশন যদি আমরা এভাবে লিখে যদি একটু ভাগ করি, রেশিও করে, তাহলে আমরা এই ইকুয়েশনের টা লিখতে পারি না? ইকুয়েশনটাকে বুঝছো? n2 by n1 equal to eb2 by eb1। জি স্যার। জাস্ট এই ইকুয়েশনটা থেকে যদি আমরা ড্র করি, জাস্ট সবগুলো প্যারামিটার আমি বাদ দিলাম, এবি ইজ প্রপোর্শনাল টু n, তাহলে আমরা জাস্ট দুইটা কেসের জন্য এভাবে লিখতে পারি। ওই ট্রান্সফরমারের যে ট্রান্স রেশিও আমাদের ছিল না, ওটার মতো আর কি, প্রাইমারি ডিভাইড বাই সেকেন্ডারি, জাস্ট ওটার মতো যদি আমরা করি n2 by n1 equal to eb2 by eb1। সো এই ইকুয়েশনে তুমি যদি এবার প্যারামিটার গুলো বসাও, তোমার প্রথম কেসে তোমার স্পিড জানা আছে, প্রথম কেসের ভ্যাকিউমও জানা আছে, সেকেন্ড কেসে তুমি ভ্যাকিউমে বের করেছো 470। সো এগুলো যদি তুমি পুট করো আলটিমেটলি তুমি স্পিডটা বের করতে পারবে। তারা বুঝতে পারছে? এটা বের করছি। এরপর আমরা যদি কেস এতে আসি, যেখানে বলা হচ্ছে যে আর্মেচার সার্কিটের যে রেজিস্ট্যান্স ছিল 1.2 ওহম, তার সাথে নতুন করে আমরা কিছু রেজিস্ট্যান্স যোগ করে দিলাম, যেটা হচ্ছে 2.3 ওহম। এখন রেজিস্ট্যান্স যোগ করে দিলে আর কিছুই না, জাস্ট হচ্ছে আর্মেচার সার্কিটের রেজিস্ট্যান্সের মানটা একটু বেড়ে যাবে 3.5 ওহম। বাকি সব প্যারামিটার ঠিক আছে। 3.5 ওহম যদি আমাদের হয়ে যায়, তাহলে আমাদের এই জায়গায় যে পরিবর্তনটা আসবে, জাস্ট এই আর্মেচার সার্কিটের ভ্যালুটা এখন কত হবে, 1.2 প্লাস 2.3, দ্যাট ইজ 3.5। সো 3.5 যদি তুমি জানো, কারেন্টও ঠিকই আছে, সো আলটিমেটলি তুমি ব্যাকিংটা ক্যালকুলেট করতে পারবে না। আমি জিনিসটা বুঝাতে পারছি? আর্মেচার সার্কিটে তোমার রেজিস্ট্যান্স 1.2 আছে, তুমি নতুন করে কিছু রেজিস্ট্যান্স অ্যাড করে দিয়েছো, যেটা হচ্ছে 2.3। সো আলটিমেটলি 2.3 যদি এটার সাথে অ্যাড হয়ে যায়, আর্মেচার ড্রপটা কিছুটা বেড়ে যাবে, তো ব্যাকিংটা একটু কমে যাবে। সো এই ব্যাকিংটা আমরা এখানে ক্যালকুলেট করে নিলাম, যেটা হচ্ছে B2 ফর দা কেস এ, যখন হচ্ছে আমরা 2.3 ওহমের একটা রেজিস্ট্যান্স আমরা হচ্ছে 1.2 সাথে অ্যাড করেছি। সো আলটিমেটলি আগের মতো করে আমরা যদি আবার রেশিও করি, এখান থেকে আমরা স্পিডটা ক্যালকুলেট করতে পারবো। এর পরবর্তী যেটা করা হয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে শান্ট ফিল্ডের যে কারেন্ট, সেই কারেন্টটাকে 15% রিডিউস করা হচ্ছে। এখন কারেন্ট রিডিউস করার যে কথা, আলটিমেটলি ফ্লাক্স রিডিউস করা সেম কথা। এখন 15% যদি আমি ফ্লাক্স রিডিউস করে দেই, সো আলটিমেটলি সেকেন্ড কেসের যে ফ্লাক্স হবে সেটা হবে 0.85 টাইমস দ্য ফার্স্ট কেসের ফ্লাক্স। এই লাইনটা বোঝা গেছে? জি স্যার, 50% যেহেতু রিডিউস করছি, 85% আমি হ্যাঁ, জাস্ট 5.1 থেকে যদি তুমি 0.1551 যদি বিয়োগ করো, তাহলে তুমি কত পাবা, 0.8551। তো এই কোশ্চেনে যদি আমরা আবার একটু ফেরত আসি, তাহলে এই কোশ্চেনে এখন হচ্ছে ফ্লাক্সটাও ভেরিয়েবল, স্পিডটাও ভেরিয়েবল। সো জাস্ট একটু ইকুয়েশনটাকে রিয়ারেঞ্জ করলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন লিখতে পারি। সো এই ধরনের একটা ইকুয়েশনে জাস্ট আমাদের সবগুলো ভ্যালু আমাদের জানা আছে, জাস্ট জানা নাই n2। সো যদি বাকি ভ্যালুগুলো আমরা পুট করে আলটিমেটলি হচ্ছে আমরা একদম লাস্ট কেসের জন্য আমরা শান্ট ফিল্ড কারেন্টকে 50% রিডিউস করলে স্পিড কতটুকু পাওয়া যায় সেটা আমরা আসলে ক্যালকুলেট করতে পারবো। তো এই ধরনের ম্যাথ আসলে পারা যাবে তো? ইনশাআল্লাহ স্যার। কোনো কনফিউশন আছে, বুঝো নাই এমন কিছু আছে এর মধ্যে? এক্সাম্পলটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য বলতেছি। সবাই যারা প্রেজেন্ট আছো তাদেরকে কোনো কনফিউশন আছে এই ম্যাথের মধ্যে? ভেবে দেখো, পরবর্তীতে আসলে বাসায় একটু প্র্যাকটিস করবো। না স্যার এ পর্যন্ত নাই। তো একটু চলে পারবা এই ধরনের একটু ম্যাথগুলো, একটু এক্সাম্পল, অনেক এক্সাম্পল আমাদের আছে, সবগুলো এক্সাম্পল আমি করতে বলতেছি না। আমি যে ধরনের এক্সাম্পল গুলো স্লাইডে একটু দেখাবো, তোমরা ওই ধরনের এক্সাম্পল গুলো একটু বই থেকে দেখে নিও, তাইলেই হবে। বাড়তি কোনো ম্যাথ করার দরকার নাই, জাস্ট এই ম্যাথের আদলে যদি কোনো ম্যাথ তোমরা পাও, জাস্ট ওগুলো একটু সলভ করলে চলবে। ঠিক আছে, আমরা আগাই। এরপর হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত স্পিড কন্ট্রোল মেথড দেখেছিলাম হচ্ছে আমাদের শান মোটরের জন্য। স্যার আজকে শেষ করলে ভালো হয়। শেষ করতে হবে না, দাঁড়াও একটু কন্টিনিউ করে একটু। আজকে শেষ করে দেন স্যার। আজকে এখানে শেষ দিলে হয় স্যার। আচ্ছা, সমস্যা নাই, 5 মিনিটে তোমার এটা শেষ করে দিলে চলবে, জাস্ট 5 মিনিট সময় দাও। আচ্ছা, স্পিড কন্ট্রোল মেথড ফর দা ফ্লাক্স, এটা খুবই ইজি। এটা হচ্ছে আমাদের এই স্পিড কন্ট্রোল মেথড পরে তখন আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের শান মোটরের জন্য। এখন হচ্ছে আমরা সিরিজ মোটরের জন্য আমাদের স্পিড কন্ট্রোল মেথড গুলো কিরকম হয়, জাস্ট এটা থেকে একটু তাকাই। এটা তেমন ইম্পর্টেন্ট না, তারপর আমাদের যেটা সিলেবাসের অংশ একটু দেখতে হবে। যদি শান মোটরের জন্য স্পিড কন্ট্রোল মেথডটা আমরা বুঝে থাকি, তাহলে এটা আরো ইজি। এগুলো খুবই ছোট, যেটা খুবই ছোট, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 2 মিনিট অপেক্ষা করো। এখানেও আমাদের সিমিলারলি কিছু মেথড চলে আসলো। প্রথমে আমরা দেখতাম যদি ফ্লাক্স কন্ট্রোল মেথডটা আমরা চিন্তা করি, এই জায়গায় সিরিজ মোটর আমরা বলেছি, তো অবশ্যই আমাদের আর্মেচার সার্কিটের সাথে আমাদের সিরিজে কিছু উইন্ডিং থাকবে, যেটা হচ্ছে ফিল্ড উইন্ডিং।
এখন যেহেতু সে সিরিজে আছে, সো আলটিমেট আর্মেচার সার্কিটে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেম কারেন্ট হচ্ছে আমার সিরিজ ফিল্ডের মধ্যে দিয়ে ফ্লো করবে। এখন আমরা জানি সিরিজ ফিল্ডে যতটুকু পরিমাণ কারেন্ট ফ্লো করবে তার ফ্লাক্সও সে ঠিক প্রপোর্শনালি ততটুকু পরিমাণ ফ্লাক্সে প্রডিউস করবে। এখন কোনো কারণে যদি আমি এই সিরিজ ফিল্ডের কারেন্টটা যদি কমাইতে পারি তাহলে আলটিমেটলি ফ্লাক্সের পরিমাণটা কমে যাবে, আর ফ্লাক্সের পরিমাণ যদি কমে যায় আলটিমেটলি স্পিডটা কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। হ্যাঁ, ফ্লাক্সের পরিমাণ কমলে অবশ্যই স্পিড বাড়বে। এখন তুমি যদি ইচ্ছা মতো যদি তুমি এখানে ধরো এই সার্কিটটা আমাদের নাই, উপর যে অংশ যেটা আছে এটা আমাদের নাই, তুমি যদি সরাসরি যদি আর্মেচার কারেন্টটা যদি কমায় দাও, অর্থাৎ ফিল্ড কারেন্ট যদি কমায় দাও, যেহেতু এই ফিল্ড কারেন্টটাই হচ্ছে আর্মেচার কারেন্ট, যেহেতু তাহলে সিরিজে কানেক্টেড, সো আলটিমেটলি তোমার আবার আর্মেচার কারেন্টটাও কমে যাবে। সো সরাসরি আমি ফিল্ড কারেন্ট কমাতে পারবো না। সো এটার জন্য যেটা করা হচ্ছে, এখানে একটা বাইপাস পাথ ক্রিয়েট করা হয়েছে, যেটা হচ্ছে একটা ডাইভার্টার। ডাইভার্টার মানে আর কিছুই নেই, এটা একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। সো এই ভেরিয়েবল রেজিস্টারের মানটা যদি হচ্ছে ফিল্ড সার্কিটে যদি কম করে দেওয়া হয়, তো এখন বেশি পরিমাণ কারেন্ট যাবে তোমার ডাইভার্টারের মধ্যে দিয়ে, ফিল্ড কারেন্ট যাবে কম। তো ফিল্ড কারেন্ট যদি কম যায় আলটিমেটলি ফাস্ট কমে যাবে, ফাস্ট কমে গেলে আলটিমেটলি তোমার স্পিডটা বেড়ে যাবে। কিন্তু যেহেতু এই দুইটা প্যারাল পাথ থেকে আলটিমেটলি টোটাল যে কারেন্ট, সেই টোটাল কারেন্টটা হচ্ছে আবার আর্মেচারের মধ্যে দিয়ে যাবে। সো আর্মেচার কারেন্টের মানটা আসলে চেঞ্জ হবে না। কথাটা বুঝতে পারছি? যেহেতু দুইটা প্যারাল পাথ আমার আছে, দুইটা প্যারালের মধ্যে পাথের মধ্যে তোমার সেম কারেন্ট ভাগ হচ্ছে। ধরো যখন তোমার ডাইভার্টার ছিল না তখন এই সিরিজ ফিল্ডে কারেন্ট যাচ্ছিল 50 এম্পিয়ার, এখন তোমার টার্গেট হচ্ছে তুমি সিরিজ ফিল্ডের মধ্যে যে 10 এম্পিয়ার কারেন্ট ফ্লো করাবা। আবার ওই 10 এম্পিয়ার কারেন্ট যদি তুমি সরাসরি কমিয়ে দাও তাহলে আলটিমেটলি আবার এই আর্মেচার কারেন্ট কমে যাবে। সো আমরা যেটা করেছি সেটা হচ্ছে সিরিজ ফিল্ডে যাতে কম ভ্যালুর একটা রেজিস্ট্যান্স যদি আমরা প্যারালালে যোগ করি, ওই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমরা কম রাখি, তাহলে আমরা জানি কারেন্টের একটা টেন্ডেন্সি হচ্ছে সে যে পাথে পাতা পাবে কম সে পাথ দিয়ে ফ্লো হবে। সো ডাইভার্টার পাতা কারেন্ট যাবে বেশি, সিরিজ ফিল্ড পাতা কারেন্ট যাবে কম। সো আলটিমেটলি সিরিজ ফিল্ড পাতা যদি কারেন্ট কম যায় ফ্লাক্সও কমে যাবে, আর ফ্লাক্স কমলে আলটিমেটলি আমাদের স্পিডটা বেড়ে যাবে। বুঝা গেছে? বুঝা যায়? হ্যাঁ বলো, বুঝে নাই? ডাইভার্টার কখন ইউজ করব? ডাইভার্টার ইউজ করবা যখন হচ্ছে তোমার ওই ফিল্ড ডাইভার্টার ইউজ করবা যখন হচ্ছে তোমার রেটেড স্পিডের চাইতে কম স্পিড দরকার হবে, সরি রেটেড স্পিড চাইতে বেশি স্পিড দরকার হবে। অর্থাৎ তুমি যদি ডাইভার্টারের রেজিস্ট্যান্স যদি কমায় দাও, ধরো সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 10 ওহম আর ডাইভার্টারের রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, কারেন্ট অবশ্যই তোমার ডাইভার্টার দিয়ে বেশি যাবে। কারেন্ট যখন ডাইভার্টার দিয়ে বেশি যাবে তোমার সিরিজ ফিল্ডে কারেন্ট যাবে কম, সিরিজ ফিল্ডে কারেন্ট কম গেলে তোমার ফ্লাক্স কমে যাবে, আর ফ্লাক্স কমে গেলে তোমার আলটিমেটলি স্পিড বেড়ে যাবে। তুমি চাইলে উল্টাটাও করতে পারো, তুমি ডাইভার্টার রেজিস্ট্যান্স যদি একটু বাড়ায় দাও তাহলে তোমার ডাইভার্টার পাতা যখন কারেন্ট যাবে কম, আবার সিরিজ ফিল্ড পাতা কারেন্ট যাবে বেশি, তখন ফ্লাক্স আবার বেড়ে যাবে, ফ্লাক্স বেড়ে গেলে তোমার আসলে স্পিডটা কমে যাবে। আলটিমেটলি স্পিড কন্ট্রোল করার জন্য আসলে এই ডাইভার্টার টেস্ট করা হচ্ছে আর কি। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। এখন যদি একটু অ্যারেঞ্জমেন্ট আমি চেঞ্জ করি, সাপোজ এই ডাইভার্টারটা আমি এই জায়গা থেকে খুলে নিয়ে যদি আর্মেচারের অ্যাক্রসটা লাগাই দিই, আমার কোয়েশ্চেনটা বুঝছো? এই ডাইভার্টারটা এখন তো তোমার ফিল্ডের অ্যাক্রসে আছে প্যারালাল অবস্থায়, আমি জাস্ট ডাইভার্টারটা খুলে নিলাম, খুলে নিয়ে আমি জাস্ট আর্মেচারের অ্যাক্রসে লাগাই দিলাম, তাহলে কি স্পিড কন্ট্রোল করা যাবে নাকি যাবে না? একটু চিন্তা করে দেখো তো। যাবে না স্যার মনে হয়। ধরো আমি ইনডিউস টর্ক যেটা ছিল, আমাদের ইনডিউস টর্ক একটা ইকুয়েশন ছিল, ইনডিউস টর্ক ছিল ফ্লাক্স ফাই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু তোমার হচ্ছে আর্মেচার কারেন্ট। তো তুমি যদি ডাইভার্টারটা এই পাতে ইউজ করে তুমি যদি আর্মেচার কারেন্টটাকে যদি এখন কমাইতে পারো অথবা বাড়াইতে পারো, তাহলে কি তুমি স্পিডটা কন্ট্রোল করতে পারবে না? আমি এই জায়গায় যদি একটা প্যারাল পাথ ক্রিয়েট করে এই আর্মেচার কারেন্ট যেটা আছে সেটাকে যদি বাড়াইতে পারি বা কমাইতে পারি, তাহলে কি আমি স্পিড কন্ট্রোল করতে পারবো না? জি স্যার, পারা যাবে। পারা যাবে। যেটা হচ্ছে ধরো আমি জাস্ট ডাইভার্টারটা এখান থেকে খুলে নিয়ে এই জায়গায় লাগাই দিলাম, তাহলে তুমি সাপ্লাই থেকে যে কারেন্টটা দিচ্ছ কারেন্ট ঠিক আছে, আবার তোমার এখানে তোমার একটা কন্ডিশন দেওয়া আছে, ধরো আমাদের যে লোড টর্ক যেটা আছে সেই টর্কটাকে আমাদের সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে। অর্থাৎ টর্কের ভ্যালু তোমার স্পিড কন্ট্রোল করার আগে যা থাকবে স্পিড কন্ট্রোল করার পরও তোমার টর্কের ভ্যালু সেম থাকবে। তো তুমি আলটিমেটলি দেখতে পাচ্ছ এই ডাইভার্টার ইউজ করার দরুন যে ডাইভার্টার পাথের রেজিস্ট্যান্স এর মান, ধরো এটা হচ্ছে 2 এম্পিয়ার, সরি 2 ওহম, এবং যে আর্মেচার সার্কিট আছে তার যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 10 ওহম। তো অবশ্যই 2 ওহম পাতে আমার কারেন্ট ফ্লো বেশি এবং আর্মেচার সার্কিট পাতে হচ্ছে কারেন্ট ফ্লো কমে যাবে। তো আর্মেচার সার্কিট পাতে যদি কারেন্ট ফ্লো যদি কমে যায়, ধরো এই ইকুয়েশন যেটা আছে একটু খেয়াল করো সবাই, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। টর্কের সাথে হচ্ছে ফ্লাক্স এবং আর্মেচার কারেন্টের ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ। যদি কোনো কারণে আমি এই ফিল্ড ডাইভার্টার ইউজ করার দরুন আর্মেচার ডাইভার্টার ইউজ করার দরুন আর্মেচার সার্কিট পাতে যদি কারেন্ট ফ্লোটা কমিয়ে দেই, যদি আর্মেচার সার্কিট পাতে কারেন্ট ফ্লোটা কমে যায়, টর্ক কি বাড়বে না কমবে? টর্ক কমবে স্যার। হ্যাঁ টর্ক কমবে, কিন্তু তোমার কন্ডিশন কি ছিল? কনস্ট্যান্ট লোড টর্ক
টর্ক আমি কমাইতে পারবো না। এখন যেহেতু আমাদের শর্ত বলছে যে আমাদের টর্ক সবসময় ফিক্স থাকবে, সো আর্মেচার কারেন্ট যদি কমে, এই টর্কটাকে আমি ঠিক রাখার জন্য বা ফিক্স রাখার জন্য কম্পেনসেটর হিসাবে কাকে ইউজ করতে পারি? ফ্লাক্স। হ্যাঁ, যদি আমাদের কারেন্ট যদি কমে, ঠিক যতটুকু পরিমাণ কারেন্ট কমবে ঠিক ততটুকু পরিমাণ আমাদের কি বাড়বে? ফ্লাক্স বাড়বে। অর্থাৎ আর্মেচার পাতার মধ্যে কারেন্ট যত কমবে, সাপ্লাই থেকে মোটর তত বেশি পরিমাণ কারেন্ট ড্র করে এই ফ্লাক্সটাকে বাড়িয়ে দিবে। আমরা বুঝতে পারছি? এখন ফ্লাক্স যদি আবার বাড়ে, ফ্লাক্সের সাথে স্পিডের সম্পর্ক কিরকম? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ফ্লাক্স যদি আবার বাড়ে, আমার স্পিডটা কি হবে? বাড়বে না কমবে? কমবে। স্পিড অবশ্যই কমবে। সো আর্মেচার ডাইভার্টার মেথড ইউজ করে আলটিমেটলি আমরা হচ্ছে নরমাল স্পিড যেটা থাকবে সেই নরমাল স্পিড হচ্ছে কম স্পিডে আমরা এই মোটরকে ড্রাইভ করব। লাস্ট একটা মেথড আমরা দেখি, এটা দেখে আমাদের ক্লাস শেষ। এই লাস্ট মেথডে যেটা বলা হচ্ছে এটা আরো সিম্পল। এটা হচ্ছে আমরা জাস্ট সিরিজ ফিল্ড যেটা আছে সেই সিরিজ ফিল্ডে এই প্লেন উইন্ডিং ইউজ না করে, এটা হচ্ছে এই উইন্ডিংটা হচ্ছে প্লেন, এখানে কোনো ট্যাপ করা নাই, ট্যাপিং এর কোনো অপশন নাই, আমরা জাস্ট কিছু ট্যাপার ইউজ করলাম, যেটাকে বলা হচ্ছে ট্র্যাপড ফিল্ড সার্কিট কন্ট্রোল মেথড। ট্র্যাপ বলতে আর কিছুই না, ওই যে পটেনশিওমিটারের মতো, যেখানে পটেনশিওমিটার নব ঘুরিয়ে আমরা হচ্ছে আলটিমেটলি রেজিস্ট্যান্স চেঞ্জ করতাম। এই জায়গায় হচ্ছে আমরা জাস্ট নবটা চেঞ্জ করে নাম্বার অফ ফিল্ড টার্নস যেটা আছে এই ফিল্ড উইন্ডিং এর নাম্বার অফ টার্নসটা আমরা কন্ট্রোল করব। যখন এই নবটা একদম বাম পাশে থাকবে তখন হচ্ছে সবগুলো ফিল্ড উইন্ডিং আমার কানেক্টেড, অর্থাৎ সবগুলো কয়েলের মধ্যে দিয়ে আমার কারেন্ট ফ্লো করবে। এখন নাম্বার অফ টার্ন যদি বেশি হয় আলটিমেটলি ফ্লাক্স হবে বেশি, ফ্লাক্স যদি বেশি আমাদের স্পিডটা কমে যাবে। আবার এই নবটাকে যদি আমি ঘুরিয়ে বাম পাশ থেকে আস্তে আস্তে ডান পাশে যাওয়া শুরু করি, তাহলে একটা একটা করে উইন্ডিং আমার কাট আউট হওয়া শুরু করবে, কানেকশন থেকে ডিসকানেকশন হওয়া শুরু করবে। তো নাম্বার অফ টার্ন যদি আবার কমে যায়, আমার ফ্লাক্সের সংখ্যাটা আলটিমেটলি কমতে থাকবে, আর ফ্লাক্সের সংখ্যা কমতে থাকলে আলটিমেটলি আমার স্পিডটা বাড়বে। সো ট্যাপার্ড মেথডটা ইউজ করে আলটিমেটলি হচ্ছে আমরা যখন সবগুলা কয়েল কানেকশনে থাকবে তখন স্পিড হবে মিনিমাম, আর আস্তে আস্তে যখন আমি স্পিড বাড়াতে চাইবো, তো আস্তে আস্তে ট্যাপিং করে করে যখন আমি নাম্বার অফ টার্নস যখন কমাতে থাকবো আলটিমেটলি মিনিমাম স্পিড থেকে স্টেপ বাই স্টেপ আমি হায়ার স্পিডের দিকে যেতে পারবো। বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে আমরা এখানে আজকে শেষ করে দেই, যেহেতু অনেক কমে গেছে। এই মেথডটা আমি তোমাদের জন্য সেলফ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটু পড়লে পারবা, এখানে তেমন জটিলতা কিছু নাই। এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে আর আজকে যা বললাম? কোনো কোয়েশ্চেন কি আছে? সবাই চুপ, ঘুমাই গেছে। পড়ার পরে কোশ্চেন থাকলে সামনে ক্লাসে বলবো। পড়ার পরে রেকর্ডটা দিয়ে দিন স্যার। ঠিক আছে, তাহলে আমি সাইটটাও শেয়ার করে দেবো, রেকর্ডটাও দিয়ে দেবো, সমস্যা নেই। এখান থেকে দেখে তোমরা একটু পড়ালেখা শুরু করো আর কি। Recording stopped. ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।